নাসির স্যার ভাত খায়, বাঙালিরা ভাত খায়, আওয়ামী লীগ ভাত খায়, বিএনপি ভাত খায়, জামাত শিবির ভাত খায়। বর্তমানে কোনো কাজ করা বুঝাইলেই সেটা হলো সাধারণ বর্তমান, অর্থাৎ যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বুঝায় সেটাই কি সাধারণ বর্তমান কাল। ওকে, সাধারণ বর্তমান শেষ। এবারে আমরা শিখবো কি শেখা যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গেল। এবারে আরেকটা আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তবে সাধারণ বর্তমানের ভিতরে আরেকটা আছে, ওটাকে বলে নিত্যগত অথবা নিত্যবৃত্ত বর্তমান, যাক ওটা আমরা পরে শিখি। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু শিখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্যার আমার বাবু বলছে তোমার স্যার মিথ্যা বলে কেন? খাইছে রে। আচ্ছা, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝায়। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বললাম? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বোঝায়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে রানিং, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝায়। যেন আমরা প্রথম উদাহরণ দিয়েছিলাম সে ঘুমায়, এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে যায় তাহলে হবে সে ঘুমাচ্ছে, সে ঘুমাচ্ছে। দেখছো? আবার বাঙালিরা ভাত খায়, যদি আসে বাঙালিরা ভাত খায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সাধারণ বর্তমান। আর যদি বলে বাঙালিরা ভাত খাচ্ছে, দেখো বাঙালিরা ভাত খাচ্ছে তার মানে খাওয়ার কাজটা চলতেছে, তাহলে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার গরু ঘাস খায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমান। যদি বলি গরু ঘাস খাচ্ছে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গরু ঘাস খাচ্ছে, গয়কার গো রসকের গরু ঘাস, গরু ঘাস খাচ্ছে। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা বাংলায় আমরা বলবো ঘটমান বর্তমান, এটার নাম হলো ঘটমান বর্তমান। আবার দেখো মাইশা বই পড়ে, এটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান নিয়ে যাই তাহলে মাইশা বই পড়ছে, তাহলে কি হবে? মাইশা বই পড়ছে। কি হবে? মাইশা বই পড়ছে। কি হবে? মাইশা বই পড়ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে একটু বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ক্লিয়ার কিনা। যদি না বুঝো তাহলে বলবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ক্লিয়ার কিনা, একটু বলো না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার? খায়, খাচ্ছে, এখানে বিটুইন কোথায় স্যার? বিটুইন কি আবার? এটা এবার বিটুইন দরকার কি? এটা সোজা জিনিস। যদি পরীক্ষা আসে আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সাধারণ বর্তমান। আর আমি ভাত খাচ্ছি, এটা রানিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান। আবার দেখো সে ঘুমায়, সাধারণ বর্তমান, বর্তমানে কোনো কাজ করা বোঝায় সাধারণ বর্তমান। সে ঘুমাচ্ছে, ঘটমান বর্তমান। বাঙালিরা ভাত খায়, সাধারণ বর্তমান। বাঙালি ভাত খাচ্ছে, ঘটমান বর্তমান, কাজটা চলতেছে। গরু ঘাস খায়, সাধারণ বর্তমান। গরু এটা বর্তমান কোনো কাজ করা বোঝায়। যদি বলি গরু ঘাস খাচ্ছে, এটা রানিং বোঝাচ্ছে। এক কথা স্বাভাবিক, একটা সাধারণ কথা, একটা চলমান। ঘটমান বর্তমান মানে বর্তমানে কোনো কাজ রানিং। যারা নাসির স্যার এখন ক্লাস নিচ্ছে, এটা রানিং ঘটমান। আর যদি বলি নাসির স্যার ক্লাস নেয়, নাসির স্যার পড়ায়, যদি বলি নাসির স্যার পড়ায় তাহলে এটা হবে সাধারণ বর্তমান। আর যদি বলি নাসির স্যার পড়াচ্ছে তাহলে এটা হবে ঘটমান বর্তমান, অর্থাৎ যেটা রানিং চলতেছে। কথা ক্লিয়ার? ওকে। আবার বাংলা ক্রিয়ার শেষে সিন আর উপায় লিখে দেন। এটা আবার সিন আর, তুমি পরীক্ষার হলে তোমার এটার নাম কি? এটা কোনো এসএসসি পরীক্ষা না, অষ্টম শ্রেণীর পরীক্ষা না, এটা একটা চাকরির পরীক্ষা। ওইখানে কি বাক্য দিবে তা তুমি জানো? কোন ভার্বটা দিবে এটা তুমি জানো? তুমি কতগুলা ভার্বের শেষে এইগুলা শিখবা? টাইম আছে তোমার? আমি ঘুমাই, সাধারণ বর্তমান। আমি ঘুমাচ্ছি, ঘটমান বর্তমান। কুত্তা প্রেম করে, এটা কি? কুত্তা প্রেম করে, সাধারণ বর্তমান। কুত্তা প্রেম করতেছে, ঘটমান বর্তমান। এগুলো না কি আছে? বিএনপি আন্দোলন করে, সাধারণ বর্তমান। বিএনপি আন্দোলন করতেছে, রানিং, এখন চলতেছে, এটা কি? ঘটমান বর্তমান। সহজ জিনিসটা যদি তোমরা না বুঝো, কিছু কিছু জিনিস আছে সবকিছু এইটা লিখে দেন। ছোটবেলা তো অনেক কিছু, তেসো তেসি থাকলে আমরা ছোটবেলা কন্টিনিউয়াস টেন্স শিখে না, আমরা স্যাররা শিখাইছি যে তেসি তেসি তেসো থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। ভাই এইগুলো কি বুড়া বয়সে শেখার টাইম আছে আমার? আমার কথা হলো যে সাধারণ বর্তমান আর ঘটমান বর্তমান শিখতে আসছি। সাধারণ বর্তমান মানে বর্তমান কোনো কাজ করা বোঝাবে, বর্তমান কাজ করে। আমি দধি খাই, এটা কি? সাধারণ বর্তমান। আর এটা ঘটমান বর্তমানে লিখে আমি দধি খাচ্ছি,
আবেদন দিকে খাচ্ছি মানে রানী খাইতেছি চলতেছে, ঘটমান বর্তমান। সোজা জিনিস, সহজ জিনিস। এটা যদি না পারেন তাহলে আর কি হবে? কোন এই সিম্পল জিনিসটা যদি না বুঝেন তাহলে কেমনে বুঝাবো? অন্যরা বলে এবার ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা? আমি বলি এই যে দেখো পশকে পি পড পিঁপড়া কি? পিঁপড়া দৌড়ায়, পিঁপড়া দৌড়ায়, এটা কিন্তু সাধারণ বর্তমান। আর এটাকে ঘটমান বর্তমান নিলে কি হয়? পিঁপড়া দৌড়াচ্ছে, পিঁপড়া দৌড়াচ্ছে, এলো ঘটমান নাম। পিঁপড়া দৌড়ায় মানে সাধারণ ভাবে ও দৌড়ায়, সাধারণ ভাবে ওর একটা কাজ আছে, ও দৌড়ায়। আর যখনই বলো পিঁপড়া দৌড়াচ্ছে তার মানে রানিং, ও দৌড়াইতেছে, রানিং দৌড়াইতেছে, ওটা ঘটমান বর্তমান। এরপরে যদি না বুঝেন ভাই রে কেমনে বুঝায়? এটার নাম চাকরি পরীক্ষা। কত ভাবে ঘুরাইয়া দিবে, কত ভাবে ঘুরাই দেবে। পরীক্ষা দিয়ে দেবে শেখ হাসিনা ঘুমায়, শেখ হাসিনা রান্না করে, কি করে? আপা রান্না করে। পরীক্ষা দিল আপা রান্না করে, এটা এটা কোন কাল বলো? আপা রান্না করে, বলো এটা কি? আপা রান্না করে, এটা কি হবে? কথা কও। আপা রান্না করে, এটা কি সাধারণ বর্তমান নাকি ঘটমান বর্তমান? দেখি এটা বুঝো কিনা, বলো তাড়াতাড়ি বলো। এটা কি সাধারণ বর্তমান না ঘটমান বর্তমান? ইজিলি। আচ্ছা এটাকে যদি তুমি এই আপা রান্না করে, সাধারণ বর্তমান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিলে কি হয়? আপা রান্না করছে অথবা আপা রান্না করতেছে, আপা রান্না করছে অথবা আপা রান্না করতেছে, আপা রান্না করতেছে, আপা রান্না করতেছে অথবা আপা রান্না করছে। এই যে আপা রান্না করতেছে এটা তো রানিং, আপা রান্না রানিং ঘটমান, সহজ। কি পারবেন এবার? হ্যাঁ সহজ না? এগুলা না বুঝলে পাবা না রে। হ্যাঁ এত সহজ জিনিস যদি না পারেন তাহলে হবে কও? আমি কত উদাহরণ ঘুরাই ঘুরাই দিলাম তাও পারো না। আচ্ছা দেখো আর একটা যদি বলি, আমি এটা বানাই দিই, দেখো গরু মিথ্যা কথা বলে, গরু মিথ্যা কথা বলে, কি লিখছি? গরু মিথ্যা কথা বলে। বলো এটা কোন কাল? কও। বানাই দিলাম, গরু মিথ্যা কথা বলে, কোন কাল? ওরে ওটা নিজেরা পড়িয়ে লবা, শব্দের শ্রেণী বিভাগ শেষ হয় নাই কইছে কাটা, ওগুলা একটা ফ্রি ক্লাস নিয়ে দেবো না, আর একটা ওটা পড়ে। আচ্ছা গরু মিথ্যা কথা বলে, এটা কোন কাল? গরু মিথ্যা কথা বলে। পরীক্ষা দিয়ে দেবে মানুষ মিথ্যা কথা বলে, মানুষ মিথ্যা কথা বলে। পরীক্ষা দিয়ে দেবে আওয়ামী লীগ মিথ্যা কথা বলে, বিএনপি মিথ্যা কথা বলে, এটা দিয়ে দিবে সাধারণ বর্তমান। এটারে ঘটমান নিলে কি হয়? গরু মিথ্যা বলতেছে, এটা ঘটমান নিলে কি হয়? গরু মিথ্যা বলতেছে। এবার ক্লিয়ার তো? এতটুকু যদি না বুঝো তাহলে আর কি বুঝবা কও? একটা ঘটমান মানে প্রেজেন্ট করে, ঘটমান মানে ঘটতেছে, ঘটমান মানে কি? রানিং, ঘটতেছে। সে চুরি করে, এটা তো চুরি করাটা স্বভাব তার, সে চুরি করে, এটা মানে সাধারণ বর্তমান। আর যদি সে চুরি করতেছে রানিং, ওটা হবে কি? ঘটমান বর্তমান। এগুলো যদি না পারো তাহলে হবে আপনার এডমিট পেডের গুলো সব ছাগল পাগল মার্কা। তোমাদের লিঙ্ক দেয় না? এই উদাহরণটা দিলাম কা জানো? কারণ অনেকে বল স্যার এটা বুঝি নাই, এই জন্য এমন ভাবে বুঝাই দিলাম এ জীবনে আর ভুলবে না। পরীক্ষায় যে চাকরি পরীক্ষা কি দেবে এখন ই আছে, পরীক্ষা একবার প্রাইমারিতে দিছে, কি প্রাইমারিতে তো আসছে যে ওই যে বাঙালিরা ভাত খায়, এই বাক্যটা আসছে। প্রাইমারি আসছে গরু ঘাস খায়। এক এক সময় এক এক বাক্য তারা মনের মতো দিয়ে দিবে। সাধারণ বর্তমান ক্লিয়ার কিনা মনে থাকবে তো? ওকে আচ্ছা এবারে দেখি। আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা কি? পুরগঠিত বর্তমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বাংলা হলো পুরগঠিত বর্তমান। বাংলা কি? পুরগঠিত বর্তমান। এটার বাংলা হলো পুরগঠিত বর্তমান। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে?
প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো আছে, সেটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কথা ক্লিয়ার? ছোটবেলা থেকে পড়ে আসছি। তার মানে কি, কাজ হয়েছে কিন্তু ফলাফল এখনো আছে। প্রেম করে না, কয় তোমার সাথে যে আমার রিলেশন তার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? কা হ আছে। কয় কি? এই যে রাইখে দিছি ভিডিও কল, এই যে রাইখে দিছি সিসি ক্যামেরা, বুঝছো না? যদি তুমি অস্বীকার করো তাই। অর্থাৎ কাজ করছেন, ফলাফল এখনো আছে। কাজ হইছে, ফলাফল এখনো আছে। সেটার নামই কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পূর্বঘটিত বর্তমান। লিখে রাখেন, কাজ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো আছে। লেখো, কাজ হয়েছে কিন্তু ফলাফল এখনো আছে। কাজ হয়েছে কিন্তু ফলাফল এখনো স্পষ্ট আছে। এটাই কি ক্লিয়ার? যেমন কিছুক্ষণ আগে দেখলাম এই যে বাংলা কলেজের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে তার স্ত্রী লাইভে আইসা, যুগান্তরের পেজে লাইভে আইসা অনেক কিছু বলল, অভিযোগ করলো যে আমার কাছে প্রমাণ আছে একদম। তার মানে তার সাথে কি হয়েছে? ওর হাজবেন্ডের সাথে ওর যা যা হয়েছে সব প্রমাণ ওই মেয়ের কাছে আছে। অর্থাৎ কাজ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো আছে। এটাই কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পূর্বঘটিত বর্তমান। মনে থাকবে তো? যেমন দেখো, আমি যদি বলি সে পুরস্কার পেয়েছে, সে, এটা পরীক্ষা আসছে, সে পুরস্কার পেয়েছে। আর একটা বাক্য দেখো, এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। দেখো এটা, এখানে কি বললাম? সে পুরস্কার পেয়েছে। দেখো, পুরস্কারটা হয়তো গতকাল পাইতে পারে, এক সপ্তাহ আগে পাইতে পারে, 1 মিনিট আগে পাইতে পারে, 2 মিনিট আগে পাইতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস পুরস্কার পেয়েছে, তুমি বলা কি? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস পুরস্কার পেয়েছে। অর্থাৎ পুরস্কারটা সে অনেক আগে পাইছে কিন্তু তার ফলাফল এখনো আছে। থামে গেছে গা? ফলাফল শুনতেছে না? তা কামরা করছো না এবার? ওদের লাগতেছে আটকে গেছে, কেবলে পারা পড়ছে। এই তারটা একটু সরাই দিতে পারো না? ভিডিও চলে না কা? হুম। এবার ক্লিয়ার কিনা দেখো তো। হুম, এবার ক্লিয়ার? ওকে। শরীরটা খারাপ আজকে, এসির রিমোটটা কই রাইখে গেল?
আচ্ছা আবার বুঝাই দিচ্ছি, তারে পারা পড়ছিলে। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে পুরস্কার পেয়েছে, কথাটা দ্বারা কি বুঝায়? সে পুরস্কার পেয়েছে বলতে গতকাল পাইতে পারে, 1 মিনিট আগে পাইতে পারে, 2 মিনিট আগে পাইতে, কিন্তু পুরস্কারটা সে যে পাইছে তার রেশ কিন্তু এখনো আছে। এটার নামই হলো পুরোগঠিত বর্তমান। আবার দেখো, এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তার মানে এবছর যে আমি পরীক্ষায় পাশ করছি এর রেশ ফলাফলটা এখনো আছে, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জুয়ার ভাই এখানে একটু এসিটা ছেড়ে দিতে বললেন তো, রিমোট পাচ্ছি না। আচ্ছা এটা ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার? ঘটমান বর্তমান গেল, পুরো গঠিত বর্তমান, এটা আসছে প্রাইমারি পরীক্ষা আসছে আমি অঙ্কটি করেছি, আর একটা বাক্য আসছে আমি অঙ্কটি করেছি, আর একটা পরীক্ষা আসছে কি জানো, বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। দেখো আর একটা বাক্য পরীক্ষা আসছে বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। কি লিখছে দেখো, বুকের রক্তে লিখেছি, বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। কি লিখলাম? বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। এটাও দেখো চাকরি পরীক্ষা আসছে। আর একটা বাক্য চাকরি পরীক্ষা আসছে, সেই স্কুলে গিয়েছে, আমি অঙ্কটি করেছি, আমি অঙ্কটি করেছি। আরটা দেখো, সে স্কুলে গিয়েছে। আচ্ছা দেখো এটা কি, বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। 1971 সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ, কিন্তু ফলাফল এখনো আছে না। যত বাংলাদেশ পৃথিবীর বুকে টিকে থাকবে, মানুষ বলবে যে বুকে রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, ততদিন পর্যন্ত এই রেশটা কিন্তু থাকবে। আবার দেখো, আমি অঙ্কটি করেছি, বেবি আমি অঙ্কটি করেছি, তুমি কি অঙ্কটি করেছো? হ্যাঁ বেবি আমি অঙ্কটি করেছি, অর্থাৎ অঙ্কটা কইরে আমি রাইখা দিছি, তার মানে ফলাফল এখনো আছে। এবার দেখো, সে স্কুলে গিয়েছে, তুমি জিজ্ঞেস এই সে কই গেছে, তুমি মাইয়ার মার কাছে জিজ্ঞেস করলা, কি জিজ্ঞেস করলা যে হেনা কোথায় গেছে, হেনার আম্মু বলল হেনা স্কুলে গেছে, তার মানে হেনা যে স্কুলে গেছে তার রেশটা এখনো আছে। এটাকে বলা হয় পুরোগঠিত বর্তমান। তার প্রেজেন্ট পারফেক্ট টেন্স সবাই বুঝছি তো? আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার কিনা একটু কমেন্টের ভিতরে জানাও, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার কিনা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার কিনা একটু বলো। জি ক্লিয়ার, ওকে। তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাংলায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই, বাংলা আছে নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান। আচ্ছা এবারে আমরা শিখব সেই নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান। এই যে দেখো নিত্য বর্তমান, পুরাতন বোর্ড বই এটা ছিল নিত্য বৃত্ত বর্তমান। এই পারভেজ একটা কমেন্ট লিখছে, স্যার আজকে যে রুটিনে বসনের ক্লাস আছে, এই জবাবটা একজন একটু দিয়ে দাও। আমি হাসবো না কান্না করবো আমি বুঝি না আসলে, মানে কি যে তোমরা আসলে, আল্লাহ যে কি দিয়ে তোমাদের বানাইছে, মাটি দিয়ে বানাইছে না অন্য কোনো ধাতব পদার্থ দিয়ে বানাইছে, আমি এই চিন্তাটাই করি। তোমরা কি আদৌ পড়াশোনার জগতে আসো? এই পারভেজ যে কমেন্টটা করলো, ওর কি বউ জীবনে থাকার কথা? ওর বউ আমি গ্যারান্টি দিয়ে দিলাম ওর বউ জীবন ওর সাথে থাকবে না। কিছু দোষে পুরুষের কারণে বউরা থাকে না, মানে চিন্তা করলেন এর যে মাথায় এদের কি কাজ করে। এর পড়বে কি, সারা দিন চ্যাটিং করে, সারাদিন মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে, মানে এই পড়াশোনার জগতেই নেই, কিন্তু চাকরি হইব কেমনে, মানে কি যে বুঝি না রে। নাজমুস সাকিব বলছে আমাদের কোর্স শেষের পথে, এতদিন আমরা টেন্স শিখছি কেন? আরেকজনে প্রশ্ন করছে নাজমুস সাকিব টেন্স শিখছি কেন, এর বউ কি থাকার কথা? আমার এদের বউ জীবনও থাকবো না, এটা নিশ্চিত গ্যারান্টেড থাকো। যা কইলাম,
বুঝছেন? আচ্ছা দেখো, এখানে আসছে নিত্য বর্তমান অথবা নিত্য বৃত্ত বর্তমান, এটার মানেটা কি? এই একটা যদি দেখো নিত্য, এই একটা নিত্য বর্তমান, একটা নিত্য বৃত্ত আর যায়। নিত্য মানে এভরিডে, নিত্য মানে কি? ও দেখছো পারভেজে নাকি দুইটা তোমার নিজের একটা কি আরেকজনের সাথে পরকীয়া করো, এই দুইটা? হ্যাঁ, একটা নিত্য বর্তমান, নিত্য বৃত্ত বর্তমান। নিত্য মানে কি? যেটা এভরিডে ঘটবে। অর্থাৎ এখানে অভ্যাস আছে, চিরন্তন সত্য আছে। ওই যে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে একটা জিনিস বাদ রাখছি, চিরন্তন সত্য, অভ্যাস, ওই জিনিসটা এটা। তার মানে যেটা এভরিডে ঘটবে। নিত্য মানে যে কাজটা এভরিডে ঘটবে, যে কাজটি কি হবে? এভরিডে ঘটবে। EVERYDAY, এভরিডে হবে। যে কাজটা এভরিডে হবে সেটাই কি? আলিমা খাতুন লিখছে শুধু আপনার বউ থাকবে। তা আমার বউ যাইব কই? বিয়ে করলে বউ আবার যাইব কা? তাহলে তো আমি তো পুরুষই না। বউ যদি চললেই যায় তাহলে এটা কি পুরুষ কয়? এখানে যে কাজটি এভরিডে হবে, যে কাজটা এভরিডে হবে সেটাই কি? এই নিত্য। নিত্য হয় কোনটা? দেখো, সূর্য সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। আচ্ছা দেখ, সূর্য পূর্ব দিকে ওঠে কি এভরিডে ঘটে না? এভরিডে ঘটে। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এভরিডে। আমি নিয়মিত নামাজ পড়ি, এভরিডে ঘটে। সে নিয়মিত সাঁতার কাটে, এভরিডে ঘটে। এখানে প্রতিদিন খেলা হয়, এখানে প্রতিদিন খেলা হয়, এখানে প্রতিদিন কি হয়? এখানে প্রতিদিন খেলা হয়। দেখ এটা এভরিডে হয়, কিন্তু এভরিডে। সে নিয়মিত নামাজ পড়ে, এখানে প্রতিদিন খেলা হয়, সে নিয়মিত ইফটিজিং করে, সে নিয়মিত সাঁতার কাটে, সে নিয়মিত ব্যায়াম করে, জিম করে, যাই বলো না কেন, নিত্য বা এভরিডে যে কাজটা ঘটবে ওটা কি বলে? নিত্য বর্তমান অথবা নিত্য বৃত্ত বর্তমান। এবার ক্লিয়ার কিনা বলো? মনে থাকবে? এটা কি মনে থাকবে? এটা কি ক্লিয়ার? নিত্য বর্তমান ক্লিয়ার? নিত্য বর্তমান অথবা নিত্য বৃত্ত বর্তমান ক্লিয়ার? মনে থাকবে তো? এভরিডে ভাবে, এভরিডে। আমি প্রতিদিন কি করি? ঘুমাই, আমি প্রতিদিন নামাজ পড়ি, আমি প্রতিদিন দৌড়াই, আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটি, এরকম। ঠিক আছে? এগুলো সবই নিত্য যেটা ঘটবে এটাই হলো এভরি, নিত্য বর্তমান, নিত্য বৃত্ত বর্তমান। এবারে দেখো, আর একটা জিনিস আছে 90 নতুন বোর্ড বইয়ে, সেটার নাম হলো বর্তমান অনুজ্ঞা। সেটার নাম বর্তমান অনুজ্ঞা। স্যার এই বর্তমান অনুজ্ঞাটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। বর্তমান কালে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা ইত্যাদি বুঝাবে। ইম্পারেটিভ সেন্টেন্স পড়েছি না, ওটাই। তাহলে দেখো, বর্তমান কালে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বুঝাবে। লেখো বর্তমান কালে আদেশ, উপদেশ, নিষেধ, প্রার্থনা ইত্যাদি বুঝাবে। লেখো বর্তমান কালে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা বুঝাবে। দ্রুত লেখো, বর্তমান কালে আদেশ, উপদেশ, নিষেধ, প্রার্থনা বুঝাবে। পরীক্ষায় এরকম একটা বাক্য দিবে, আমার আমার দরখাস্তটা পড়ুন। আমার দরখাস্তটা কি? পড়ুন। এই বাক্যটি দ্বারা কি বুঝাচ্ছে? এই বাক্যটি দ্বারা কি বুঝাচ্ছে? এরকম চারটা অপশন দিয়ে দেয়। দিয়ে দিবে আদেশ, 2 নম্বরে দেবে, খ নম্বরে দেবে অনুরোধ, আদেশ, অনুরোধ, 3 নম্বরে দিবে আদেশ, অনুরোধ, নিষেধ, গ নম্বরে দিবে প্রার্থনা। এটা কে পারো বলতো? আমার দরখাস্তটা পড়ুন, এটা দ্বারা কি বুঝাবে বলো? আদেশ, অনুরোধ, নিষেধ নাকি প্রার্থনা বলো? এই যে নুরুন নাহার, থ্যাংক ইউ বেবি, নাজিয়া খাতুন এবং নুরুন নাহার এবং সাবরিনা এরা পারছে, থ্যাংক ইউ বেবি। এটা দ্বারা আমার দরখাস্তটা পড়ুন, এটা দ্বারা প্রার্থনা বোঝায়। এটা অনেকেই এটাকে অনুরোধ দেয়, রিকোয়েস্ট। এটা রিকোয়েস্ট হয়। তুমি মনে করো একটা চাকরি করতে যাবা বা স্কুল কলেজের অধ্যক্ষের কাছে একটা চিঠি লেখো, মনে করো লেখো কি বিনীত নিবেদন, এই যে
কখনো লেখো বিনীত অনুরোধ, এই যে কোনো দরখাস্ত কেউ লেখে বিনীত অনুরোধ, এই যে লেখে না, লেখে বিনীত প্রার্থনা, এই যে, অথবা লেখে বিনীত নিবেদন, এই যে, অথবা বিনীত প্রার্থনা, এই যে। আমার দরখাস্তটা পড়ুন, এটা হবে প্রার্থনা, এটা কি হবে? প্রার্থনা। তাহলে রিকোয়েস্ট কোনটা জানো? প্লিজ আমাকে অঙ্কটি করে দাও না। মেয়েরা ঢং করে ছেলেদের কাছে বলে কি, আমাকে অঙ্কটা বুঝিয়ে দাও না, আমাকে অঙ্কটি বুঝিয়ে দাও না। দেখো, আমাকে অঙ্কটি বুঝিয়ে দাও না, এটা দ্বারা রিকোয়েস্ট বুঝাবে। আগামীকাল এসো কিন্তু, এটাকে দ্বারা রিকোয়েস্ট বুঝায়। আগামীকাল এসো কিন্তু, এটা রিকোয়েস্ট। আমাকে অঙ্কটি বুঝিয়ে দাও না, এটাকে রিকোয়েস্ট। আর আমার দরখাস্তটা পড়ুন, প্রার্থনা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ক্লিয়ার? কোনটা যে প্রার্থনা আর কোনটা যে রিকোয়েস্ট এটাই বুঝো না, এটাই বুঝো না। উপদেশ কি? সদা সত্য কথা বলবে, সদা সত্য কথা বলবে, এটা হলো উপদেশ। সদা সত্য কথা বলবে, এটা হলো উপদেশ। সদা সত্য কথা বলবে, এটা কি হবে? এটা হলো উপদেশ, উপদেশ, উপদেশ। আর আদেশ যদি বলে তুমি যাও, কাজটি করো, দরজাটি খোলো, এটা হলো আদেশ। দরজাটি খোলো, এখান থেকে চলে যাও, আমার কাছে আর কখনই আসবে না, আমাকে আর কখনই কি নিষেধ কি, তুমি আর ফার্দার আমাকে কি করবে না, এসএমএস দিবে না, এটা নিষেধ। কথা ক্লিয়ার? এটা কি নিষেধ। ওকে, এরপরে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে পাস্ট টেন্স। তা পাস্ট ইনডিফিনিট টেন্স মানে পাস্ট টেন্স কি? যে টেন্স দ্বারা, পাস্ট টেন্স মানে কি সাধারণ অতীত, লেখো পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে মানে সাধারণ অতীত, এটাকে বাংলায় বলে সাধারণ অতীত। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি সাধারণ অতীত। আচ্ছা, সাধারণ অতীতটা কি? কয় না, তোমার সাথে যে আমার রিলেশন, প্রমাণ নাই, কি নাই? প্রমাণ নাই, এটা বলে না, প্রমাণ নাই। ঠিক আছে, অর্থাৎ কাজ হয়েছে কিন্তু ফলাফল নাই, সেটাকে বলে কি? সেটাকেই বলে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীত। লেখো, কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই, কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই, কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই, এটা কি? এটাই হলো পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা সাধারণ অতীত। কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই, যে আমি যে তোমার গার্লফ্রেন্ড তার প্রমাণ নেই। প্রমাণ আছে? নাই। তার কাজ হয়েছে কিন্তু তার কি প্রমাণ নেই, কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই, এটাকে বলে পাস্ট ইনডিফিনিট টেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন দেখো, পরীক্ষা আসে, শিকারী পাখিটিকে গুলি করলো, এই একটা বাক্য, শিকারী পাখিটিকে গুলি করলো। আর একটা বাক্য আসে, প্রদীপ নিভে গেল, প্রদীপ নিভে গেল, প্রদীপ নিভে গেল। দেখো, শিকারী পাখিটিকে গুলি করলো, এই বাক্যটা দ্বারা মনে হয় না যেটা স্যার সাদা মানে এই ফলাফল এখনো আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরোঘটিত বর্তমান মনে হয়। এটা দ্বারা মনে হয় পুরোঘটিত বর্তমান, সে টেন্স দ্বারা এইমাত্র কাজ হয়েছে কিন্তু ফলাফল আছে। এই ভুলটা কিন্তু হতে পারে, কিন্তু খেয়াল করো, শিকারী পাখিটিকে গুলি করলো, গুলি করা শেষ। ইংরেজি করো, দ্য হান্টার শুট দ্য বার্ড, দ্য হান্টার শুট দ্য বার্ড। শিকারী পাখিটিকে গুলি করো, টুস, 1 সেকেন্ডের ভিতরে কাজ শেষ। ওই রেশ আর থাকবে না। এটা তামিল মুভি না যে এই যে গুলিটা যাচ্ছে 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 বুকের ভিতরে লেগে যায়, এটা না। সেই তুমি একজনকে বললা যে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পর করে, এই শিকারী পাখিটিকে গুলি করলো, কিন্তু সে গুলিটা যে করতেছে সেটা কিন্তু সে দেখে নাই, গুলি করাটা কিন্তু হয়ে গেছে। আমি তোমাকে বললাম শিকারী পাখিটি গুলি করলো, তুমি বললা গুলি করছে, তা তো শেষ,
শেষ, গুলি করা তো শেষ, শেষ একেবারে। বিএসএফ কি করছে, মানে বিএসএফ আজও যদি বলি যে বিএসএফ আজ এক বাংলাদেশিকে গুলি করেছে, গুলি করা কিন্তু শেষ, অটোমেটিক পাস্ট টেন্স হয়ে গেছে। সাধারণত বললাম কি আজ, আজ বলা সত্ত্বেও পাস্ট টেন্স হয়ে গেছে, যে আজ কি হয়েছে, মানে বিএসএফ বাংলাদেশিকে গুলি করছে, গুলি করা শেষ, পাস্ট টেন্স, আর ফলাফল নাই। আবার দেখো প্রদীপ নিভে গেল, তুমি ফু দিয়া লাইটটা বন্ধ করে দিবা, সাথে সাথে অন্ধকার, ল্যাম্প টার্নড আউট, সাথে সাথে বিদ্যুৎ অন্ধকার হয়ে, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট পর যদি কাউকে বলো যে প্রদীপ তো নিভে গেল, কইবে কই, আমি তো কিচ্ছুই দেখতে পাচ্ছি না, কোনো প্রমাণ নাই। প্রদীপ যে নিভে গেছে তার প্রমাণ নাই, শিকারি পাখিটিকে গুলি করছে তারও কোনো প্রমাণ নাই, অর্থাৎ কোনো কাজ হয়েছে কিন্তু তার ফলাফল এখন আর নেই। সেটা কি বলে, পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার, মনে থাকবে তো? ওকে, এবারে দেখো এখান থেকে আরেকটা জিনিস আসে, ওই যে নিত্য অতীত অথবা নিত্যবৃত্ত অতীত একটা আছে, নিত্য অতীত, নিত্য অতীত অথবা নিত্য বৃত্ত অতীত। এই জিনিসটা কি, নিত্য অতীত অথবা নিত্য বৃত্ত অতীত, নিত্য অতীত অথবা কি, এটা হলো নিত্য অতীত অথবা নিত্য বৃত্ত অতীত, মনে থাকবে, নিত্য অতীত অথবা নিত্য বৃত্ত অতীত। খেয়াল রাখো, নিত্য অতীত অথবা নিত্য বৃত্ত অতীত, এইখানে নিত্য অতীত অথবা নিত্যবৃত্ত অতীতটা কি, নিত্য অতীত অথবা নিত্যবৃত্ত অতীত হলো এটা যে অভ্যাসটা পূর্বে ছিল কিন্তু এখন আর নেই। কি লিখবা, যে অভ্যাসটি পূর্বে ছিল কিন্তু এখন আর নাই, সেটা হলো নিত্য অতীত অথবা নিত্যবৃত্ত অতীত। অথবা অতীতে তোমার এই অভ্যাসটা ছিল কিন্তু এখন আর নাই। যেমন আমি নিয়মিত প্রেম করতাম, যদি বলি আমি নিয়মিত প্রেম করি, তাহলে এটা হবে কি নিত্য বর্তমান, এটাকে নিত্য অতীতে নিয়ে গেলে কি হয়, আমি নিয়মিত প্রেম করতাম। যদি বলি এখানে প্রতিদিন খেলা হয়, তাহলে হবে কি নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান। যদি বলি এখানে প্রতিদিন খেলা হতো, তার মানে আগে হয়তো এখন আর হয় না, সেটাকে বলা হয় নিত্য অতীত অথবা নিত্যবৃত্ত অতীত। অর্থাৎ যে অভ্যাসটি পূর্বে ছিল কিন্তু এখন আর নেই। যদি আমি বলি সে নিয়মিত নামাজ পড়ে, নামাজ পড়ে, আচ্ছা এটা কি, এটা কিন্তু নিত্য বর্তমান, এটা হবে নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান। আচ্ছা এই বাক্যটাকে তোমরা নিত্য অতীতে নিয়ে যাও তো, নিত্য অতীতে নিয়ে যাও, এটাকে নিত্য অতীতে বানাও, নিত্য অতীত বানাও দ্রুত। এটা নিত্য অতীত বানাও, নিত্য অতীত বানাও। সোহাগ একটু ক্লাসে আসে তো। ক্লিয়ার, হ্যাঁ সে নিয়মিত নামাজ পড়তো, সে নিয়মিত নামাজ পড়তো, তাহলে এটা কি হয়ে গেল, নিত্য বা নিত্যবৃত্ত অতীত। সহজ না, সহজ। সে নিয়মিত ব্যায়াম করে, এটা কি হবে নিত্য বর্তমান অথবা নিত্য বর্তমান, এটা নিত্য অতীত নিলে সে নিয়মিত ব্যায়াম করতো। আচ্ছা ক্লিয়ার তো সবাই? দেখো কত সহজে তোমাদের আমি এই জিনিসটা বুঝাই দিলাম, কত সহজে, কত সহজে। এবার দেখো এখান থেকে আর আর আসবে না, পরীক্ষা আরটা আসতে পারে, সেটা হলো ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কি সাধারণ ভবিষ্যৎ আসতে পারে, আর ভবিষ্যৎ অনুজ্ঞা আসতে পারে, ভবিষ্যৎ অনুজ্ঞা। আচ্ছা দেখো সাধারণ ভবিষ্যৎ মানে কি, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটের বাংলা কি, সাধারণ ভবিষ্যৎ। আচ্ছা সাধারণ ভবিষ্যৎ কি, সাধারণ ভবিষ্যৎ কি, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে,
তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্সে আমি নামাজ পড়বো, ভেরি গুড। লতিফুর রহমান বলছে স্যার সাধারণ ভবিষ্যতের মানে কোনো কাজ ভবিষ্যতে হবে, শীঘ্রই বৃষ্টি আসবে, আমার মনের মানুষের সাথে আজ দেখা হবে। এই যে জিনিসগুলো আমরা বলি, এটাই কি সাধারণ ভবিষ্যৎ? ক্লিয়ার? ফিউচার ইন্ডিপেন্ডেন্স, শীঘ্রই বৃষ্টি হবে, আজ মনের মানুষের সাথে দেখা হবে, আমি ভাত খাবো, আমি নামাজ পড়বো, আমি গোসল করব, আমি আড্ডা দিব, আমি চ্যাটিং করব, আমি ফেসবুক চালাবো, আমি পড়াশোনা করব, আমি ড্যান্স করব। এগুলো সবই কি সাধারণ ভবিষ্যৎ বা ফিউচার ইন্ডিপেন্ডেন্স। এটাকে যদি আমরা আরেকটা জিনিস আছে ভবিষ্যৎ অনুজ্ঞা, তাহলে এটা শেষ হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ অনুজ্ঞা। তা ভবিষ্যৎ অনুজ্ঞাটা কি? ভবিষ্যৎকালে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, বিধান ইত্যাদি বোঝাবে, সবই কিন্তু ভবিষ্যৎকালে। তা ভবিষ্যৎকালে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি সব ভবিষ্যৎকালে, সবই ভবিষ্যৎকালে। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা বোঝাবে। যেমন দেখো, আমার দরখাস্তটা আমার দরখাস্তটা পড়বেন, আমার দরখাস্তটা কি পড়বেন। আচ্ছা, আমার দরখাস্তটা পড়বেন, এটা কিন্তু ভবিষ্যৎ অনুজ্ঞা, এটা দ্বারা প্রার্থনা বোঝায়, আমার দরখাস্তটা পড়বেন। আর যদি বলে আমার দরখাস্তটা পড়ুন, এটা দ্বারা সাধারণ বর্তমান প্রার্থনা বোঝায়, বর্তমান অনুজ্ঞা। আর ভবিষ্যৎ অনুজ্ঞা মানে আমার দরখাস্তটা পড়বেন, তুমি দরজাটা খুলবে, ভবিষ্যৎকালে আদেশ। তা ভবিষ্যৎকালে আদেশ, উপদেশ, নিষেধ, তুমি সেখানে গিয়ে মানে ঘোরাফেরা করবে না, এই যে নিষেধ করে দিলা এগুলা। তা ভবিষ্যৎকালে আদেশ, উপদেশ, নিষেধ, প্রার্থনা যা হবে সেটা হলো ভবিষ্যৎ অনুজ্ঞা। ক্রিয়ার কাল শেষ, এর বাহিরে আর কখনোই আসবে না, বেবিরা আর আসবে না। এবার আমরা শিখবো বাচ্য। লেখো বাচ্য, লেখো বাচ্য, 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 বাচ্য কত পৃষ্ঠা? 75 পৃষ্ঠা। শোনেন, ক্যারিয়ার প্লাস বই যারা অর্ডার করেন না এখনো, ক্যারিয়ার প্লাস বই আর 3-4 দিনের ভিতরে চলে আসবে। যারা ক্যারিয়ার প্লাস বই অর্ডার, প্রি অর্ডার আগে দিবে, আগে বই পাবা। ক্যারিয়ার প্লাস বই, ক্যারিয়ার প্লাস বইয়ের দাম 400 টাকা, কুরিয়ার চার্জ 50 টাকা, কুরিয়ার চার্জ সহ 450 টাকা ক্যারিয়ার প্লাস ভাষা সাহিত্য বইয়ের দাম। মানে অ্যাডভান্স বুকিং নেওয়া আছে, আমাদের হটলাইন নাম্বারে কল করে বুকিং দিয়ে রাখো, সবার আগে বইটা পেয়ে যাবা কুরিয়ারে। আর যদি আমাদের হেড অফিসে এসে সরাসরি নিতে পারবা মিরপুর থেকে। আচ্ছা, এবারে দেখো আমরা বাচ্য, বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্য। প্রত্যেকের কাছে একটা বই থাকা উচিত, এই ক্যারিয়ার প্লাস বাংলা। কেন? এই বইটা দ্বারা তুমি তোমার বাচ্চাদের পড়াইতে পারবা, ষষ্ঠ, অষ্টম, নবম, দশম শ্রেণী ব্যাকরণ সব কাভার দিবে। এটা দ্বারা তোমার বিসিএস বলো, প্রাইমারি বলো, নিবন্ধন যত আছে, বাংলার পুরো বাইবেল বলা হয় এটাকে, বাংলার বাইবেল বলা হয় এই বইটাকে, সব তথ্য পাবা। বুঝছো? তা বইটা প্রি অর্ডার আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে তোমরা অর্ডার করে ফেলো। 400 কুরিয়ার চার্জ সহ, বইয়ের দাম 400 টাকা, কুরিয়ার চার্জ সহ 450 টাকা। অর্ডার দিয়ে ফেলো, তোমার লোকাল কোনো লাইব্রেরিতে পাবা না, কারণ আমাদের জব মেডিসিনের বই আমরা বাইরে কিন্তু সেল করি না। আচ্ছা, এবার দেখো বাচ্য, বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্য। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্য। এবার লেখো বাচ্য হলো 3 প্রকার। বাচ্য কি? 3 প্রকার। কর্তা বাচ্য, কর্তা বাচ্য, আর একটা কর্মবাচ্য, আর একটা হলো ভাব বাচ্য। একটা হলো কর্তা বাচ্য, 2 নম্বরে হলো কর্মবাচ্য। এখন দেখো কর্তা বাচ্য, কর্মবাচ্য, আর একটা হলো ভাব বাচ্য। কর্তা বাচ্য মানে মনে রাখবো, অবলিক দিয়ে লেখো কর্তা কারক। কর্তা কারক একদম ইজিলি বুঝে নিবা। স্যার ক্যারিয়ার প্লাসে কি ইংরেজি গণিত সব আছে? আরে না, ক্যারিয়ার প্লাসে শুধু অনলি বাংলা, অনলি বাংলা। বইয়ের দাম বাড়াই নাই, কাগজের দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে, কিন্তু বাড়াই নাই। গত বছরে বইয়ের দাম 400 টাকা ছিল, ক্যারিয়ার মানে কুরিয়ার চার্জ সহ 450 টাকা ছিল। এবছরে সেম টাকাটাই রেখেছি।
কোনো বইয়ের দাম বাড়াই নাই, বইয়ের দাম আমরা কোনো বাড়াই নাই। এবার দেখো কর্তাবাচ্য অথবা কি কর্তাকারক। কর্তাকারক চেনার উপায় কি মনে আছে তো? কারকের ক্লাসে পড়াইছি। সাবজেক্ট নিজে ভার্বের কাজ করবে। বাক্যের ভিতরে সাবজেক্ট যদি নিজে ভার্বের কাজ করে সেটাই কর্তাকারক, আবার ওটাকেই বলে কর্তাবাচ্য। অর্থাৎ কর্তাকারকের যত উদাহরণ আছে ওই সবগুলোই হলো কর্তাবাচ্য, সবগুলাই কি কর্তা। তাহলে লেখো সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে, সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। লেখো সাবজেক্ট নিজে ভার্বের কাজ করছে, সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। যেমন এখানে একটা উদাহরণ আছে, দেখো রোগী পথ্য সেবন করে, রোগী পথ্য সেবন করে। একটা জিনিস খেয়াল রাখবা, কয় সমাসের ক্লাস হয়নি, কারকের ক্লাস হয়নি, এটা কোনো কথা? কতবার করাইলাম এই কারকের ক্লাস, আর হিসাব আছে? 500 বার আর হিসাব নাই। সমাসের ক্লাস কতবার করাইলাম, তারপরে কয় হয় না, এটা কোনো কথা? আর একজন আছে জানা, আব্দুল মান্নান, সে নতুন আসছে মাত্র। কতবার করাইলাম, তারপরে তোমরা যদি অভিযোগ করো যে নাসির স্যার কারকের ক্লাস করায় না, তারা আমার যাইয়া সুইসাইড করা উচিত। সাবজেক্ট নিজে ভার্বের কাজ। আচ্ছা এই বাক্যে দাগ দেওয়া কোথায়? রোগী। এই বাক্যে ভার্ব কোনটা? সেবন করাটা হলো ভার্ব। আচ্ছা দেখো তো এই বাক্যে সেবন করার কাজটা কি রোগী নিজে করে? হ্যাঁ, এই বাক্যে সেবন করার কাজটা রোগী নিজেই করে, সুতরাং এটা হলো কর্তাকারক এবং এটাই হলো কর্তাবাচ্য। পরীক্ষা আসবে এরকম, রোগী পথ্য সেবন করে, এটি কোন বাচ্যের উদাহরণ? তা রোগী পথ্য সেবন করে, এটা হলো কর্তাবাচ্যের উদাহরণ। ক্লিয়ার? মনে থাকবে? পড়া ক্লিয়ার? আচ্ছা রেকর্ড ক্লাস যদি তুমি না পাইলে 509 কল দিবা তোমরা। রেকর্ড ক্লাস না থাকলে এই 509 কল দিবা, 509। রেকর্ড ক্লাস যারা পাবা না 509 কল দিবা। ওকে, কর্তাবাচ্য। আবার দেখো আমি যদি কর্তাবাচ্যের উদাহরণ দেই, কি দিলাম? গরু ঘাস খায়। এই যে দেখো গরু ঘাস খায়, এই গরুর নিচে দাগ। এই বাক্যে ভার্ব কোনটা? এই বাক্যে ভার্ব হলো খায়। দেখো দেবে খাওয়ার কাজটা কি গরু নিজে করে? হ্যাঁ গরু নিজে করে, এটাই কর্তাকারক, আবার এটাই কর্তাবাচ্য। অর্থাৎ যখন গরু ঘাস, অর্থাৎ কর্তাবাচ্য মানে সাবজেক্ট দেখবা যদি নিজে ভার্বের কাজ করে সেটাই কর্তা, সেটাই কর্তাবাচ্য। এই বলো কর্তা ক্লিয়ার কিনা? দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো, তাড়াতাড়ি। ক্লিয়ার? আচ্ছা আপনাদের সমস্যা কি জানো? কিছু কিছু মানুষের তোমরা জীবনে ক্লাস করো না, কোর্সে ভর্তি হয়েছো, বছরে একটা ক্লাস করো, বছরে একটা এক্সাম দাও, তোমাদের এই সমস্যা আজীবন থাকবে। তোমরা নিয়মিত ক্লাসই করো না। কিন্তু অনেকে দাও যারা ক্লাস করে তারা ফাটাফাটি, তারা কোনো উল্টাপাল্টা কমেন্টই করে না, তারা ধুমায় ক্লাস করতেছে এবং তারা চাকরিও পেয়ে যাবে। আচ্ছা গতকাল একটা মেয়ের সাথে আমার কথা হলো, ও মেয়েটার চাকরি হয়েছে কোথায়? আরে বারডেমে, বারডেম হসপিটাল আমাদের একটা মেয়ে চাকরি হলো। ফোন দিয়ে বলে স্যার আমার বারডেমে একটা চাকরি হয়ে গেছে। মাশাআল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা বারডেমের, সরকারি চাকরির মতোই কিন্তু বারডেমের চাকরি হয়েছে। কত মানুষের চাকরি হয়? নিয়মিত ক্লাস করে, পরিশ্রম না করলে। তুমি যে পড়াশোনা করো তার কোনো প্রমাণ আছে? তোমার যতদিন না পর্যন্ত চাকরি না হবে ততদিন পর্যন্ত আমিও বিলিভ করবো না যে তুমি পড়াশোনা করো, তোমার মা বাবাও বিলিভ করবে না, তোমার হাজবেন্ডও বিলিভ করবে না, তোমার বউ বিলিভ করবে না যে তুমি পড়াশোনা করো, যতদিনে পর্যন্ত তোমার চাকরি না হবে, এটা নিশ্চিত থাকো। আচ্ছা এবারে দেখো কর্মবাচ্য, 2 নম্বরে কি? কর্মবাচ্য। স্যার কর্মবাচ্যটা কি? কর্মবাচ্য হলো কর্মকারক, এটা একদম সেম কর্মকারক। স্যার কর্মকারক চেনার উপায় কি? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, ভার্বকে কি অথবা কাকে, ভার্বকে কি বা কাকে দিয়ে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, প্রশ্ন করলে
যদি উত্তর পাওয়া যায়, যদি প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, উত্তর পাওয়া যায়। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হলো কর্মবাচ্য বা কর্মকারক। এটা কোনো কথা? তোমাদের সমাস কারকের ক্লাস, আচ্ছা তোমরা একটা কাজ করো, যদি সমাসের ক্লাস না করে থাকো, কারকের ক্লাস, তোমরা একটু আমাদের 509 কল দিও, দয়া করে 509 কল দিবা। তবু এখানে আর কমেন্ট কইরো না বাবুরা, আর কইরো না। তোমরা 509 কল দিয়ে অফিসে হটলাইন নাম্বারে কল দিয়ে অভিযোগটা কইরো, তোমার দিয়ে দিবে, প্রচুর পরিমাণে আছে, তোমার সব দিয়ে দেবে। তা কর্মবাচ্য বা কর্মকারক চেনার উপায় হলো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, সেটাই কর্মবাচ্য বা ভাববাচ্য। ক্লিয়ার? যেমন দেখো, আসামিকে জরিমানা করা হয়েছে, আসামিকে জরিমানা করা হয়েছে। কি লিখলাম? আসামিকে জরিমানা করা হয়েছে। দেখো এবারকে ভার্ব কোনটা? করা হয়েছে, এটা হলো ভার্ব। পরে প্রশ্ন করো, কি করা হয়েছে? জরিমানা করা হয়েছে। কাকে করা হয়েছে? আসামিকে করা হয়েছে। সুতরাং এটা হলো কর্মবাচ্যের উদাহরণ। এটা কোন বাচ্য? কর্মবাচ্য, অর্থাৎ কর্মকারক আর কর্মবাচ্য সেম জিনিস। পারবা কিনা বলো, পারবা কিনা? আর একটা পরীক্ষা আসছে, চোরটা ধরা পড়েছে। আর একটা পরীক্ষা আসে, চোরটা ধরা পড়েছে। চয়কা চোর আর চোর, টয়কারটা, চোরটা ধরা পড়েছে, চোরটা ধরা পড়েছে। আচ্ছা দেখো, চোরটা ধরা পড়েছে, এখানে ভার্ব কোনটা? ধরা পড়েছে। এই ধরা পড়া কাজটা তো চোর নিজে করে নাই, তাহলে তো কর্তা বাচ্য হয়ে যেত বা কর্তাকারক হয়ে যেত। কাকে মানে কি ধরা পড়েছে? চোর ধরা পড়েছে। কাকে ধরা হয়েছে? চোরটা ধরা হয়েছে। সুতরাং এটাও কর্মবাচ্য, এটাও হলো। তো এটা পরীক্ষায় কিন্তু কম আসে, পরীক্ষায় কম আসে, সবচেয়ে পরীক্ষায় বেশি আসে কর্তাবাচ্য আর ভাববাচ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ভাববাচ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো চাকরি পরীক্ষায় ধরে ভাববাচ্য। তার ভাববাচ্যটা কি? বোঝাই যায় এর ভিতরে ভাব আছে। ভাববাচ্য মানে ভার, ভাববাচ্য মানে ভার্বের প্রাধান্য পাবে। তাই ভাববাচ্য মানেই হলো ভার্বের প্রাধান্য, ভার্বের প্রাধান্য। ভাববাচ্য মানে ভার্বের, ভাববাচ্য মানে কি? ভার্বের প্রাধান্য পাবে। ভাববাচ্য ভার্বের প্রাধান্য পাবে। এখানে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কিছু কিছু ভার্ব আছে লেকচার শিটের ভিতরে দেয়া আছে, তোমাদেরকে দিয়ে দেব। যেমন এরকম ভার্ব, মনে করে এই পাশে থাকবে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, এ পাশে থাকবে নেগেটিভ ভার্ব, এ পাশে থাকবে, এ পাশে থাকবে নেগেটিভ ভার্ব। অর্থাৎ এক পাশে দিলাম আমরা পজিটিভ ভার্ব, এক পাশে পজিটিভ ভার্ব, আর এক পাশে দিলাম কি? নেগেটিভ ভার্ব, নেগেটিভ ভার্ব। এটা কথার ভিতরে তবে ভার্বের ভিতরে ভাব আছে, পজিটিভ ভার্ব দুইটাই হবে। যেমন করতে হবে, করতে হবে, এটা নেগেটিভ কি? করতে হবে না, করতে হবে না। আবার দেখো যেতে হবে, এর নেগেটিভ কি? যেতে হবে না, যেতে হবে। এবার দেখো শোয়া হয়েছে, শোয়া হয়েছে, এর নেগেটিভ কি? শোয়া হয়নি, শোয়া হয়নি। এরকম খাওয়া হয়েছে, খাওয়া হয়নি। এইগুলা তুমি দেখো, এগুলো দিয়ে বাক্য দিবে পরীক্ষায়। কি বিশেষ পরীক্ষাটা বাক্য দেবে, ডিঙি টেনে বের করতে হবে। ওই যে করতে হবে বাসছে, এইটা ডাইরেক্ট কি? ভার্বের, মানে ডিঙি টেনে বের করতে, অর্থাৎ এই যে করতে হবে কাজটা, এটাই ভার্বের প্রাধান্য। তুমি বড় বুঝবা না, সিম্পল জিনিস। এই করতে হবে দিয়ে যদি কোনো বাক্য পরীক্ষায় আসে, ওটাই ভাববাচ্য। কাজটি করতে হবে, কোন বাচ্চার উদাহরণ? ভাববাচ্য। তোমাকে প্রেম করতে হবে, কোন বাচ্চার উদাহরণ? ভাববাচ্য। ঠিক আছে? তোমাকে প্রেম, তোমার প্রেম, তোমাকে প্রেম করতে হবে না, কোন বাচ্চ? ভাববাচ্য। ডিঙি টেনে বের করতে হবে না, কোন বাচ্চ? ভাববাচ্য। তোমাকে কাজটি করতে হবে না, ভাববাচ্য। তোমাকে কাজটি করতে হবে, এটাও ভাববাচ্য।
যেতে হবে যে তোমাকে যেতে হবে, কোন বাচ্চ? ভাব বাচ্চ। তোমাকে যেতে হবে না, এটাও ভাব বাচ্চ। আপনাকে যেতে হবে, এটাও ভাব বাচ্চ। আপনাকে যেতে হবে না, এটাও ভাব বাচ্চ। এবার দেখো, শোয়া হয়েছে। বেবি তুমি কি শুইছো? বলে হ, আমার শোয়া হয়েছে। কথাটা কিন্তু এটা ভাব নিয়ে কইছে। তোমাকে কি বললা? বাবু তুমি কি ঘুমাইছো? তুমি বললা কি আমার ঘুমানো হয়েছে, অথবা বলতে পারো আমার ঘুমানো হয়নি, এটাই ভাব বাচ্চ। তাহলে আমার শোয়া হয়নি, এটাই ভাব বাচ্চ। আমার শোয়া হয়েছে। তুমি কি খেয়েছো? আমার খাওয়া হয়নি, অথবা আমার খাওয়া হয়েছে। এই বাক্যগুলোই হবে ভাব বাচ্চ। লেকচার শিট থেকে ভালো করে অথবা কেরিয়ার প্লাস বই থেকে পড়বা পজিটিভ আর নেগেটিভ ভার্বগুলো। ক্লিয়ার সবাই? হ্যাঁ, আপনাকে বিয়ে করতে হবে, এটা ভাব বাচ্চ উদাহরণ। আপনাকে বিয়ে করতে হবে না, এটাও ভাব বাচ্চ। ক্লিয়ার সবাই? এই নাম্বারে কল রিসিভ করে না। ওরে বেবি, ওটা 8 কেন? আমাদের একটা নাম্বার আছে, বাংলা লিঙ্ক নাম্বার 019, হটলাইন নাম্বার 019, ওই নাম্বারটা 01901। আমাদের হটলাইন নাম্বারটা তোমাদের একটু লিখে দিই, দেখো 01901 9501 01901 51 01901, এবার কি 01901, এবার কি 51 01901 51 9501 9501। এইটা হলো হটলাইন নাম্বার, যেটা এটা শেষে 9। কত? 9। মনে থাকবে তো? ক্লাস পরে পাওয়া যাবে এই নাম্বারে। এইটা হলো হটলাইন নাম্বার, HOT হট, এটা অল টাইম গরম থাকে নাম্বারটা। এই নাম্বারটায় কল দিবা যদি কোনো সমস্যা থাকে তোমাদের। হ্যাঁ, আচ্ছা বাচ্চ শেষ। এরপর আর কি আছে আজকে টপিক? বাচ্চ ভালো ভালো টপিক পড়াই ফেলাম। আর কি আছে আজকে? পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ লেখেন। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। 64 নম্বর পৃষ্ঠা, 64 নম্বর পৃষ্ঠা। খেয়াল করো, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেউ কি নাই এখানে? তোমরা যাওয়ার সময় আমাকে অফিসে কেউ আছে কিনা একটু ডাক দিও তো। এর রিমোট কই এসির? কোনটা? এসির রিমোটটা কই? এসিটা ছাড়তে কত সোহাগ মনে হয় এসির রিমোটটা পকেটে করে লয়ে গেছে। আমি গরমে মরে যাইতেছি, কোনো খবর নাই। কর্ম কর্তৃবাচ্য পড়াইতে হইবে, ওটা তো কারকের। আচ্ছা পড়াই দি। আচ্ছা কর্ম কর্তৃবাচ্য একটু পড়াই দি ওরে। কর্ম কর্তৃবাচ্য এটা আবার কি? কর্ম কর্তৃবাচ্যটা কি? অর্থাৎ এর ভিতরে কর্মকারকও থাকবে, কর্তাকারকও থাকবে, একসাথে দুইটা থাকবে। যেমন দেখো, বাঁশি বাজে, বাঁশি বাজে, এটাকে কর্ম কর্তৃবাচ্য। ফুল ফোটে, এগুলো কর্ম কর্তৃবাচ্য। দেখো এটা নিয়ে গেছিল কে? এই বাক্যে বাঁশি বাজে, বাজার কাজটা কি বাঁশি নিজে করে? করে, এটা কর্তাকারক। আবার প্রশ্ন করো, কি বাজে? বাঁশি বাজে। এর ভিতরে এই ভাবটার ভিতরে কর্তাও পাওয়া যায়, কর্মও পাওয়া যায়, এই জন্য এটা হলো কর্ম কর্তৃবাচ্য। আবার দেখো, ফুল ফোটে, ফোটার কাজটা কে করে? ফুল নিজেই করে, তার মানে এটা কর্তাকারক। আবার প্রশ্ন করো, কি ফোটে? ফুল ফোটে, এটা আবার কর্মকারক হয়ে যায়। অর্থাৎ যেখানে যে এইরকম বাক্যটা, যে শব্দটা দ্বারা কর্তার কাজও করা যায়, কর্মর কাজও করা যায়, ওটাকে বলে কর্ম কর্তৃবাচ্য। ওটাকে বলে কর্ম কর্তৃবাচ্য। আশা করি বুঝতে পারছেন।
এবার দেখো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব ফর প্রাইমারি আর আদার্স অফ। এই পুরুষ আর স্ত্রীবাচক শব্দটা কি বুঝতেই পারতেছো? এখান থেকে পরীক্ষা আসে, এটাকে পুরাতন বোর্ড বই ছিল লিঙ্গ, এই লিঙ্গ শব্দটা শুনতে একটু নেগেটিভ, এই জন্য ব্যাকরণবিদরা কইছে লিঙ্গ আর বলা যাবে না, এটা নাম দিতে হবে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এই জন্য বর্তমান নাম পুরুষ স্ত্রীবাচক শব্দ। এখান থেকে পরীক্ষাটা লিখে, পরীক্ষা যদি আসে লিঙ্গ কত প্রকার, লিঙ্গ হলো 4 প্রকার। পুরাতন বোর্ড বই ছিল লিঙ্গ কত প্রকার, 4 প্রকার। যদি পরীক্ষা আসে লিঙ্গ কত প্রকার, 4 প্রকার লিখে রাখো। লিঙ্গ হলো 4 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয় লিঙ্গ। ওকে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আর একটা কি উভয় লিঙ্গ। আমরা একটু ক্লীবলিঙ্গ আর উভয় লিঙ্গটা শিখি। দেখো, একটা হলো ক্লীব লিঙ্গ, একটা হলো ক্লীবলিঙ্গ আর একটা হলো উভয় লিঙ্গ। একটু পুরাতন বোর্ড বই স্টাইলে শিখি, চাকরি পরীক্ষা আসতে পারে। একটা হলো পুংলিঙ্গ আর একটা কি উভয় লিঙ্গ। ক্লীবলিঙ্গ মানে জড় পদার্থ, যেটা নির্জীব জড় পদার্থ, ইট, পাথর, লোহা, এগুলো কি জড় পদার্থ? হ্যাঁ, ক্লীবলিঙ্গ মানে জড় পদার্থ। ক্লীবলিঙ্গ কি জড় পদার্থ। বই, কলম, সমিতি, ঘর, এগুলো কি বই, কলম, খাতা, যেগুলোর কোনো প্রাণ নাই। ক্লীবলিঙ্গ মানে যেগুলো কোনো প্রাণ নাই। তবে ব্যতিক্রম একটা আছে, হিজড়া। একটা কি হিজড়া, হিজড়া কিন্তু ক্লীবলিঙ্গ। অনেকে তোমরা বলো হিজড়া উভয় লিঙ্গ, আসলে না, হিজড়া কিন্তু উভয় লিঙ্গ না, হিজড়া হলো ক্লীবলিঙ্গ। অনেকের মনে আমার কাছে, স্যার ফুল কি হবে, এটা কোনো কথা? কিসের ফুল কি হবে? ফুল ফোটে, ওই ফুলটাই তো কর্ম করতে পারছ। কি যে খেয়াল করো, হিজড়া কেমনে ক্লীবলিঙ্গ হইলো, একটু খেয়াল করো। হিজড়াটা কি, ও নারীও না ও পুরুষও না। খেয়াল করো, উভয় লিঙ্গ কাকে বলি? যার ভিতরে উভয় আছে, অর্থাৎ যার, আমি যদি বলি শিশু, দেখো শিশু, আমি যদি বলি বন্ধু, যখন আমি বন্ধু বললাম এর ভিতরে নারী বন্ধুটাও আছে, পুরুষ বন্ধুটাও আছে। যখন বললাম চিলড্রেন মানে শিশু, এর ভিতরে ছেলে শিশু আছে, মেয়ে শিশু আছে, এগুলোকে বলে উভয় লিঙ্গ। অর্থাৎ যে মানুষটার মধ্যে পুরুষ দেহ আর স্ত্রীলিঙ্গ উভয় দেহ বিদ্যমান বুঝায়, ওটা হলো উভয় লিঙ্গ। ও ফুল কোন লিঙ্গ? ফুল হলো ক্লীবলিঙ্গ, ফুল হলো ক্লীবলিঙ্গ, ফুল হলো ক্লীবলিঙ্গ। আচ্ছা দেখো, এই ক্লীবলিঙ্গ, ফুল তো আর নারী না, যেটা পুংলিঙ্গ হবে। ফুল তো আর স্ত্রী না, যেটা স্ত্রীলিঙ্গ হবে। ফুল তো আর উভয় লিঙ্গ হবে না, এর ভিতরে নারী পুরুষ তো এরকম তো না ফুলের ভিতরে। তাহলে এখানে ক্লীবলিঙ্গের ভিতরে বোঝানো হয়। এখন হিজড়া এই শব্দটা অনেকে বুঝো না, এটা অনেকে মনে করো যে এটা মনে হয় উভয় লিঙ্গ। তুমি দেখো হিজড়া, তুমি একটা হিজড়া যদি ধরে ল্যাংডা করে চেক করো, তাহলে বুঝতে পারবা যে ও নারীও না ও পুরুষও না। অর্থাৎ পুরুষের যে একটা অস্ত্রপাতি থাকে কিছু মানব দেহে, এর ভিতরে কোনো পুরুষের অস্ত্রপাতিও নাই, আবার নারী দেহের যে অস্ত্রপাতিটা আছে, এদের নারীদের অস্ত্রপাতিও নাই। তোমরা অনেকে মনে বলতে পারো, স্যার ওরে তো দেখতে নারীদের মতোই লাগে, নারীদের মতো ওদের বক্ষ আছে, কিন্তু খেয়াল করো ওদের আসল যন্ত্রটাই নাই। অর্থাৎ যে যন্ত্রটার মাধ্যমে তার গর্ভ ধারণের একটা ক্ষমতা থাকার কথা, ওর কোনো গর্ভ ধারণের কোনো ক্ষমতাই নাই। ওরে যে তুমি নারী দেহ বলবা, যে ওর চেহারা তো সুন্দর নায়িকার মতো, কিন্তু ওর আসল অস্ত্র কোনটা? একটা নারীর প্রধান বৈশিষ্ট্য অস্ত্র হলো বক্ষ বড়। পুরুষেরও আছে, অনেক পুরুষেরও বক্ষ বড় আছে, কিন্তু মূল পার্থক্য নারী পুরুষের ভিতরে প্রজনন ক্ষমতার পার্থক্য। অর্থাৎ নারীর দেহে ও যদি নারী হইতো তাহলে ওর বাচ্চা উৎপাদনের ক্ষমতা থাকতো, কিন্তু এই হিজড়াদের কোনো এরকম বাচ্চা উৎপাদনের ক্ষমতা নাই। আবার পুরুষের যে অস্ত্র থাকার কথা, সেই অস্ত্র ওদের কাছে নাই। এই জন্য হিজড়া হইল ক্লীবলিঙ্গ। ক্লিয়ার? স্যার ফুলের মধ্যে তো স্ত্রী বা পুরুষ আলাদা আলাদা আছে, তুমি খুঁজতে দেখো কোনটা ফুল, এই আসবে না যে ফুলের ভিতরে লেডিস ফুল কোনটা আর পুরুষ ফুল কোনটা, ওটা পরীক্ষা আসবে না, ওটা আসবে না। এটা ক্লিয়ার তো? এবার বুঝছেন হিজড়া কোন লিঙ্গ, ক্লীবলিঙ্গ।
এটা ক্লিয়ার? তোমরা হাসো কেন? খাদিজা আক্তার হাসতেছে, আখি আলম হাসতেছে, হাবিব সেও হাসে। হ্যাঁ, তোমরা এত হাসো কেন বুঝলাম না। হাসির কি কইলাম? হ্যাঁ, হাসি কিছু কইছি? ফল ফুল ঘর বাড়ি আকাশ এগুলো সব বইয়ে দেয়া আছে, 19 বইয়ে, যে স্যার এটা দেয়া ক্লিবলিঙ্গ, সুতরাং তোমরা এটা ক্লিবলিঙ্গের ভিতরেই রাইখে দাও। ওকে ওকে। ওরে বাবা রে, পারভেজকে আমি হাসি না, আমি ভদ্র। তার হাসি হলো মনের খোরাক। না, এই জিনিসটা বুঝাইলাম কেন, তোমরা অনেকেই বুঝো না, নারী আর পুরুষের মূল পার্থক্যটাই বুঝো না, এটাই সমস্যা। এই জন্য তোমরা এই হিজরা পরীক্ষা আসতে উভয় লিঙ্গ টিক দাও, এর একটাই কারণ। একটা জিনিস মনে রাখবো, আমি তো বারবার বললাম যে নারী পুরুষের পার্থক্য হলো প্রজনন ক্ষমতা, আর কিছুই না। তুমি দেখবে আমার মতো খাটো চুল এরকম মেয়ের আছে, আছে কিনা? আছে। আমার মতো সমান বুক এরকম মেয়েরাও আছে। আবার দেখবে মেয়েদের মতো বুক উঁচা ছেলেদেরও আছে, কিন্তু আবার মেয়েদের চুল বড় ছেলেদেরও চুল বড় আছে। আবার দেখবে মেয়েদের চেহারার মতো ছেলেদের চেহারাও আছে, কিন্তু আসল পার্থক্য হলো প্রজনন ক্ষমতায়। এই হলো কথা। নারীদের আছে বাচ্চা উৎপাদনের ক্ষমতা, যদি কোনো মেয়ের থাকে তাহলে ওই মেয়ে ওরা কি, ওটা হলো মেয়ে। আর পুরুষেরও আছে এরকম। এই জিনিসগুলোই পার্থক্য, আর কিছু না। কিন্তু হিজড়াদের ভিতরে তুমি দেখবা ওদের ভিতরে কিছুই নাই। ক্লিয়ার? স্যার আমার নাম বা আফসোস লাগছিল আমার, হারে ক্লাস করতে করতে একটু বিনোদন করতেই হয় যাতে হার্ট ভালো থাকে স্যার। ওরে বাবা, এদের আবার হার্ট ভালো রাখে। আচ্ছা, এবারে তাহলে আমরা শিখবো উভয় লিঙ্গ, শিখতে পারলাম। হ্যাঁ, উভয় লিঙ্গ, ডাক্তার বলতে উভয় বুঝায়, তাই তো আমরা বুঝে গেছি। তাহলে উভয় লিঙ্গ এগুলো সহজ, এটা তোমরা পড়ে নিবা, কিরি প্লাস বই আছে, আমাদের শিটে আছে, ওখান থেকে পড়ে নিবা। এখন আরেকটা যে পরীক্ষা যে জিনিসটা আছে সেটা হলো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ দুই প্রকার। যদি তোমার আসে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কত প্রকার, তাই লেখো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ দুই প্রকার। এটা 19 নতুন বোর্ড বই অনুযায়ী পুরুষ ও স্ত্রীবাচক শব্দ হলো দুই প্রকার। আর যদি বলে লিঙ্গ কত প্রকার, লিঙ্গ কিন্তু 4 প্রকার। খেয়াল রাখবেন, লিঙ্গ কত প্রকার? 4 প্রকার। আর পুরুষ ও স্ত্রীবাচক শব্দ হলো দুই প্রকার। একটা পতি, এক নম্বরে হলো কি জানো, এটা পতি পত্নীবাচক, আর একটা হলো পুরুষ স্ত্রীবাচক। এক নম্বরে পতি পত্নীবাচক, এক নম্বরে কি পতি পত্নীবাচক, একটা হলো পতি পত্নীবাচক, এক নম্বর হলো পতি পত্নীবাচক। আর একটা কি, আর একটা হলো পুরুষ স্ত্রীবাচক। স্যার এই দুইটা বুঝবো কেমনে? পতি পত্নী মানে স্বামী স্ত্রীবাচক, এটা মানে কি, যে পতি মানে স্বামী, পত্নী মানে স্ত্রী, অর্থাৎ এটা হলো স্বামী স্ত্রীবাচক। অর্থাৎ যেমন দাদা দাদি এরকম, যেমন মা বাবা, দাদা দাদি, নানা নানি, এগুলো বলে পতি পত্নীবাচক, এগুলোকে বলে পতি পত্নীবাচক। ঠিক আছে? বাবা মা, মামা মামি, চাচা চাচি, যেমন মা বাবা, চাচা চাচি। পরীক্ষা যদি আসে নিচের কোনটি পতি পত্নীবাচক? পতি মানে স্বামী, পত্নী মানে স্ত্রী, পতি মানে কি, পতি মানে কি দীর্ঘ না রসিকারী। তো এখন দেখো এখানে পতি পত্নী মানে স্বামী স্ত্রী বাচক যত আছে, চাচা চাচি, চাচার বউ কি চাচি, দাদার বউ কি দাদি, বাবার বউ কি মা, চাচা চাচি দাদা দাদি, এগুলোকে বলা হয় পতি পত্নীবাচক। আর পুরুষ স্ত্রীবাচক কোনটা? ছেলে মেয়ে, এগুলো বলে পুরুষ স্ত্রীবাচক। মনে থাকবে, পুরুষ স্ত্রীবাচক। তা পুরুষ স্ত্রীবাচক শব্দ লিখে রাখো, খোকা খুকি, পিতা মাতা, জেলে জেলেনি, ওটা তো নারীবাচক শব্দ। লেখো ভাই বোন, বালক বালিকা। পুরুষবাচক শব্দ কি কি? বালক বালিকা, বালক আর একটা কি বালিকা। আচ্ছা, বালকের বউ কি বালিকা? না, এটা হলো পুরুষবাচক শব্দ বালক, আর বালিকা হলো স্ত্রীবাচক শব্দ। এটাই। স্যার এই ক্লাস কি রেকর্ড পাবো না? পাবো না। হ্যাঁ, ছাত্র ছাত্রী। স্যার প্রেমিক প্রেমিকাকে না পত্নী পত্নীবাচক স্বীকৃতি কেমনে দিবা? প্রেমিক প্রেমিকা এটা হলো পুরুষ স্ত্রীবাচক শব্দ ফেলাইতে হবে, কারণ প্রেমিক প্রেমিকাকে তো স্বামী স্ত্রী না, ওটা তো অবৈধ।
ওটা তো অবৈধ, ছাত্রছাত্রী হবে। আচ্ছা, এরপরে আমাদের একটা আছে, সেটা হলো নিত্য পুরুষবাচক শব্দ। নিত্য পুরুষবাচক শব্দ বা নিত্য নরবাচক শব্দ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষবাচক অথবা নিত্য নরবাচক। এর মানে নিত্য মানে কি? ওই যে এভরিডে মানে প্রতিদিন। হ্যাঁ, এটাও চিরন্তন সত্য বুঝাবে। নিত্য না পুরুষবাচক, নিত্য নরবাচক শব্দ হলো তো যে পুরুষবাচক শব্দটার কোনো নারীবাচক শব্দ হয় না। স্যার আপনার ক্লাস কি রেকর্ড থাকবে? কেন এত প্রশ্ন কেন? এই গ্রুপে সমাসের ক্লাস আছে নিশান, তুমি না পাইলে তুমি আমাদের 509 কল দিবা। ক্লাস করার সময় যে তোমরা এত কথা বলো আমি বুঝি না কিছু। তোমার ক্লাস করা কখন আর কমেন্ট লেখো এখন? ওহ, দ্রুত লেখো। নিত্য নরবাচক, যে সকল পুরুষবাচক শব্দের স্ত্রী রূপ হয় না। কি হয় না? অর্থাৎ যে সকল শব্দের স্ত্রী রূপ হবে না, যেমন গুন্ডা। এই গুন্ডা একমাত্র পুরুষ হয়, এই জন্য মহিলারা গুন্ডাগিরি করলো, এটার কোনো নাই। অর্থাৎ এই শব্দটা কোনো নারীবাচক হয় না, এই জন্য গুন্ডা হলো নিত্য পুরুষবাচক শব্দ। কবিরাজ, এখন মহিলা কবিরাজ তো আছে, থাকলেও মহিলা কবিরাজ বলা হয় না। এটার কোনো এই গুন্ডা কবিরাজ এগুলার কোনো কি নাই, স্ত্রীবাচক হয় না। এজন্য এগুলাকে বলেন গুন্ডা কবিরাজ নিত্য পুরুষবাচক শব্দ। ঢাকি, ঢাকি আবার কি? ঢাকি, ঢয়কার ঢাক কয়দে ঢাকি মানে যারা ঢোল বাজায়, এদের বলা হয় নিত্য পুরুষবাচক শব্দ। তুমি পরীক্ষায় কবিরাজ এটা অনেকবার আসছে, তুমি দেখবা যে শব্দটার কোনো নারীবাচক হয় না, সেটাকে বলা হয় নিত্য পুরুষবাচক শব্দ। ওই কবিরাজ দিয়ে থাকলে হবে না। স্যার কল দিছিলাম তো ভালো সাড়া পাইনি। কেমন আবার সাড়া পাই নয়? তুমি 509 কল দিবা, 509 কল দিয়া সাড়া না পাইলে 501-এ দিবা। প্রতিদিন সকাল 10টার পর থেকে 509 নাইলে 501, 509 নাইলে 501, এই দুইটা নাম্বারে কল দিবা। আচ্ছা, এই যে কি কম্পিউটার উপরে পরীক্ষা দিবা, আমার দ্বারা আলাদা কল দিও। যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিবে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা 017, যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিবা 01755072190, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা। ক্লাসে এত কথা বলা যাবে না, তাহলে ক্লাস হ্যাম্পার হয়। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা। আচ্ছা, এবারে আমরা দেখি নিত্য স্ত্রীবাচক শব্দ। লেখো নিত্য স্ত্রীবাচক শব্দ। আর নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলো? যে শব্দগুলোর কোনো পুরুষবাচক হয় না। যেমন ডাইনি, এই ডাইনি এটা কিন্তু পুরুষ ডাইনি হয় না, পুরুষ ডাইনি হয় না। আবার দেখো বাইজি, এই বাইজি এটাও কিন্তু পুরুষ বাইজি হয় না। এই যে দেখছো পতিতা, এই পতিতা কিন্তু আমরা সাধারণত নারীদের বলি। পুরুষ পতিতা আছে আমাদের ঢাকা শহরে, অভাব নাই। ঢাকা শহরে পুরুষ পতিতা অ্যাভেলেবেল আছে, ফুটপাতে রাস্তাঘাটে অভাব নাই। তো এই যে পতিতা আছে, তারপর পুরুষ পতিতা বলা হয় না, এটা নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। তা ডাইনি, বাইজি, পতিতা। এই যে সৎ মা, অনেকে সৎ বাবাও আছে, কিন্তু এটা হয় না। সৎ মা এরকম সৎ বাবা আমরা বলি না, এগুলোকে বলে নিত্য স্ত্রীবাচক শব্দ। মনে থাকবে। আবার নাজবুস সাকিব এবার হাসলো কেন বুঝলাম না। হ্যাঁ, তোমার হাসো কেন হিমেল কেন আমি বুঝি না। আমি হাসির কোনো কথা কই? লিখছো? এরকম আছে সতীন, কি লিখবা? সতীন, এগুলো বলা হয় সতীন। এখন দেখো সতীন কারে কই? সতীন বলা হয় একটা পুরুষের দুইটা বউ থাকে, একজন আরেকজনের সতীন হয়। কিন্তু ঢাকা শহর অভাব নাই একজন বউ তার দুইটা স্বামী, এরকম বাংলাদেশে অভাব নাই, কিন্তু তারপর ওটা বলা হয় না। বাংলাদেশে অনেক নারীর আছে দুইটা হাজবেন্ড আছে, দুইটা হাজবেন্ড থাকে, অর্থাৎ একটা থাকে বৈধ আর একটা থাকে অবৈধ, দুইটা হাজবেন্ড রাখে, তারপর কিছু হয় না। তো এগুলো বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সতীন বানান মিশু আক্তার, দীর্ঘের মাল্লাকা। হিমেল খান, তুমি প্রথম শুনছো পুরুষ পতিতা? এইটা কোনো কথা? ঢাকা শহরে এইটা আমি প্রথম শুনি কখন জানো? যখন আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি। যখন ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমাদের একটা কোর্স ছিল পরিসংখ্যান। এখন এই পরিসংখ্যান কোর্সটা পড়াইতো ঢাকা ইউনিভার্সিটি পপুলেশন সায়েন্স ডিপার্টমেন্টের স্যার নুরুন নবী স্যার।
নুরুন নবী স্যার পরবর্তীতে কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসিও ছিল, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসিও হয়েছিল এই স্যারটা। এই নুরুন নবী স্যার চমৎকার, উনি আমাদের পড়াইতো এটা পরিসংখ্যান। তো এই স্যার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কি করলো, ঢাকা ইউনিভার্সিটি সিনেট ভবনে একটা সেমিনার আয়োজন করলো। ওই সেমিনারে আমাদের সবাইকে দাওয়াত দিল যে চল ওইখানে যাবি, বিরিয়ানির প্যাকেট পাবি। আমরা সবাই সেমিনারে গেলাম। যাওয়ার পর ওখানে ঢাকা ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের এক ম্যাডাম, এই ম্যাডামের নামটা বলে, ম্যাডাম একটা থিসিস উপস্থাপন করছিল যে ঢাকা শহরে কোথায় কোথায় পতিতা আছে, এবং তিনি সন্ধান দিল পুরুষ পতিতা কোথায়। উনি বলল বনানী, গুলশান, ধানমন্ডি, বনানী, গুলশান এই এলাকায় পুরুষ পতিতা আছে, অ্যাভেলেবেল পুরুষ পতিতালয় গড়ে উঠছে। এই তথ্য ওই ম্যাডাম আমাদের দিছে। আমরা শুই না, আমি অবাক হয়ে গেছি, এবার কি কয়, সারা বছর শুনলাম নারী পতিতালয় আছে, পুরুষ পতিতালয় আছে। উনি দেখাইলে যে হ্যাঁ এই এই জায়গায় পুরুষ পতিতালয় আছে। এখন তো পুরুষ পতিতালয় ঢাকা শহরে অ্যাভেলেবেল, ওপেন সেক্রেট আছে অ্যাভেলেবেল। তাহলে এই যে দেখো নিত্য স্ত্রীবাচক শব্দগুলো আমরা শিখে ফেললাম, ক্লিয়ার? ওকে, এগুলো পরীক্ষায় কিন্তু বেশি আসে। বাকিগুলা তোমরা পড়ে নিবা, নিত্য পুরুষবাচক বাকিগুলা তোমরা পড়ে ফেলবা লেকচার শিট বা বই থেকে বা মানে থেকে পড়ে ফেলবা। এরপরে টপিকটা কি, এখান থেকে সাধারণত তোমার এটাই আসে, নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য নরবাচক শব্দ। বাকিগুলো তোমরা নিজেরা পড়ে নেবে, ওটা বোঝানোর কিছুই নাই। এরপরে আমাদের এখানে আছে কি উপসর্গ, এক কথায় প্রকাশ, বচন। দেখো উপসর্গ জিনিসটা কতটুকু পড়বা, এই জিনিসটা খুবই কঠিন একটা টপিক হলো উপসর্গ। পরীক্ষা এখান থেকে আসে, উপসর্গ কোথায় বসে, উপসর্গ শব্দের শুরুতে বসে। অনুসর্গ কোথায় বসে, অনুসর্গ শব্দের শেষে বসে। এবার দেখো উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গকে ইংরেজিতে বলে প্রিফিক্স। দেখো এখন পরীক্ষা এখান থেকে আসে বাংলা, খাঁটি বাংলা উপসর্গ। দেখো খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ। এরপর 2 নম্বর আছে তৎসম উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ। তাহলে খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ। আর একটা আছে কি বিদেশি উপসর্গ। এই খাঁটি বাংলা উপসর্গ আমাদের এক পেজ বেশি আছে, 21টা, আর তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে আমাদের 20টা। এটা পরীক্ষায় আসে কিন্তু। তাহলে এই একদম এই টেকনিক দেওয়া আছে, এটা মুখস্থ করবে, 21টা একদম মুখস্থ করবা। খাঁটি বাংলা উপসর্গ যে অ, অঘা, অজ, অনা, আর, আন, আব, এগুলো কি করবা, মুখস্থ করবা। আর তৎসম উপসর্গ 20টা, এই 20টাও তুমি মুখস্থ না করলে তুমি পারবা না। পরীক্ষায় আসে নিচের কোনটি তৎসম উপসর্গ, নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ, মুখস্থ না করলে তুমি পারবা না। এরকম লেখা আছে পরপরা, অপসম, নি, অনুদুর্বি, নি, পাতি, বিবর, রাম, শশা, সুহা, এরকম লেখা আছে। তো এইগুলাও মুখস্থ, এগুলাও মুখস্থ। এইটা মুখস্থ ছাড়া তোমার কোনো গতি নাই, ক্লিয়ার? একদম মুখস্থ করবা তাহলে পারবা। এখন 4টা উপসর্গ খাঁটি বাংলার ভিতরেও আছে, সংস্কৃতের ভিতরেও আসে। সেটা হলো আশু, বিনি, আ সু বি নি, 1 2 3 4। এই 4টা উপসর্গ তোমার খাঁটি বাংলা ভিতরেও আছে, আবার তৎসম উপসর্গের ভিতরেও আছে। পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোন 4টি উপসর্গ খাঁটি বাংলায় পাওয়া যায় আবার তৎসম উপসর্গের মধ্যেও পাওয়া যায়। সেটা হলো আ সু বি নি। ক্লিয়ার সবাই? এটা হলো আ সু বি নি। কিসে লিখছেন? এরপরে দেখো এতটুকু পড়বা। আর কি পড়বা? ফার্সি উপসর্গ আছে 10টা। ফার্সি উপসর্গ আছে আমাদের, ফার্সি উপসর্গ আছে 10টা। ফার্সি উপসর্গ 10টা কি কি? ওই যে কম, কার, দর, নিম, ফি, বদ, বে, বর, ব, এই 10টা ফার্সি উপসর্গ ডাইরেক্ট মুখস্থ। এই ফার্সি 10টা কি মুখস্থ করবা? কম, কার, দর, নিম, ফি, বদ, বে, বর, ব। দেখো লেকচার শিটে সুন্দর মতো দেয়া আছে।
তোমার ক্যারিয়ার প্লাস বইয়ে দিয়ে দেবো সব। তাহলে এটা এবার 90 এর পুরাতন বোর্ড বইও আছে, নতুন বোর্ড বই আছে, একদম মুখস্থ। এরপর আরবি উপসর্গ আছে 6টা। আরবি উপসর্গ আছে কয়টা? আরবি উপসর্গ আছে 6টা। কি কি? কম, কার, দর, না এটা আছে কি আম, খাস, লা, গড়, বাজে, খয়ের। আম, খাস, লা, গড়, বাজে, খয়ের, এই 6টা দেখো সুন্দর মতো দেয়া আছে বইতে। আম, খাস, লা, গড়, বাজে, খয়ের, এটাও মুখস্থ। এটাও কি করবা? মুখস্থ। এটাও কি করবা? মুখস্থ। ইংরেজি আছে ফুল, হাফ, হেড, সাপ। ফুল, হাফ, হেড, সাপ দেয়া আছে সুন্দর মতো। তাহলে এইগুলা মুখস্থ করবা। আর ভিতরে আছে যে বিবই শব্দটিতে বি কোন অর্থে ব্যবহৃত, এটা খুবই কঠিন, এগুলা পড়তে যাইও না, পারবা না। তবে এটা ব্যাংক নিয়োগ পরীক্ষায় ধরে। তবে সবচেয়ে বলি সহজ একটা জিনিস, সেটা হলো তুমি এই উপসর্গ থেকে বিগত সালের যে পরীক্ষায় যেগুলো আসছে এগুলা মুখস্থ করবা, তাহলে কমন পড়বে। উপসর্গ থেকে বিগত সালের প্রশ্ন কি করবা? প্রশ্ন পড়তে হবে। 2025 সালে 24 সালে যা আসছে বিগত সালের প্রশ্ন পড়তে হবে। বিগত সালে কি করতে হবে? প্রশ্ন পড়তে হবে। তার রাতুল স্যারের বাকি ফ্রেজের ক্লাসটা তাড়াতাড়ি দিয়েন, ওই বেটায় চাকরি করে, তাড়াতাড়ি তোমাদের রুটিন অনুযায়ী তো হবে। তাড়াতাড়ি কইলে কি সবকিছু হয়? ক তোমাদের এক একজনের কথা মতো কি চলে সবকিছু? ক আমরা তো রুটিন মাফিক ক্লাস নি। ক ইংরেজি ক্লাস আমরা দিই শুক্র শনিবার দিয়ে দিই তোমাদের ইংরেজি ক্লাস। লিখছো এটা? তাহলে আমরা কি লিখলাম? বিগত সালের প্রশ্ন, এটা পড়ে ফেলবা একদম শেষ। লাস্ট টপিক আমাদের হলো বচন। কি লিখবা? বচন। লাস্ট টপিক বচন। এটাও সহজ, আর 5 মিনিটের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে। টপিকটার নাম হলো বচন, 72 পৃষ্ঠা। বচন এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এটা নিজেরা পড়লেও পাওয়া যায়। ঠিক আছে, টপিকটার নাম বচন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যারিয়ার প্লাস বই থেকে ভালো করে পড়বা। বচন, বচন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক বচন, বহু বচন। বচন একটা পারিভাষিক শব্দ, এর অর্থ হলো সংখ্যার ধারণা। বচন কি শব্দ? একটা পারিভাষিক শব্দের অর্থ হলো সংখ্যার ধারণা। বচন 2 প্রকার, এক বচন আর একটা হলো কি বহু বচন। আর সংস্কৃত ভাষায় বচন হলো 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। খেয়াল রাখো, বাংলা ভাষায় বচন 2 প্রকার, এক বচন, বহু বচন। এক বচন মানে একজন বোঝায়, বহু বচন মানে অনেকজনের বোঝায়। আর সংস্কৃত ভাষায় বচন কিন্তু 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। পরীক্ষা যদি আসে বাংলা ভাষায় বচন কত প্রকার, তুমি 2 নম্বরে টিক দিয়ে আসবা। 2 প্রকারে। যদি বলে বাংলা সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী বচন কত প্রকার, তাহলে হবে 3 প্রকার। তার হবে 3 প্রকার। এখান থেকে তোমাদের বচন থেকে কিছু আসে, যেমন উন্নত প্রাণীবাচক শব্দে কি কি ব্যবহৃত হয়, এটা আসে। ঠিক আছে, শুধু বিশেষ্য ও সর্বনাম জাতীয় শব্দে বচন হয়, এই প্রশ্নটা অনেকবার আসছে। শুধু বিশেষ্য, শুধু বিশেষ্য ও সর্বনাম পদের বচন হয়। লিখে রাখো, শুধু বিশেষ্য ও সর্বনাম পদের কি হয়? বচন হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু বিশেষ্য সর্বনাম জাতীয় শব্দের বচন হয়। রা কেবল উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়। রা কেবল কি উন্নত প্রাণীবাচক শব্দের ব্যবহৃত হয়। প্রাণী বা অপ্রাণীবাচক শব্দের বহু বচনে সব, সমূহ, কুল ইত্যাদি ব্যবহৃত হয়। কি লিখলাম? প্রাণী আর অপ্রাণী, প্রাণী হোক, প্রাণী ও অপ্রাণী, প্রাণী ও অপ্রাণী, প্রাণী ও অপ্রাণী, প্রাণী ও অপ্রাণীবাচক, প্রাণী ও অপ্রাণীবাচক শব্দে কি হয়? প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের বহু বচনে কি কি বসে? স্যার ভূমি এক্সাম নিয়ে কিছু বলেন না, কিছুই বলুন না। তোমাদের কোনো আমি ফোন নাম্বার দিয়ে দিছি, তোমাদের কার কি পরীক্ষা, কবে পরীক্ষা, কোথায় পরীক্ষা, এইগুলা কোনো প্রশ্ন থাকবে ব্যক্তিগত প্রেম আলাপ করবা আমার সাথে। আমি ফোন নাম্বার দিয়ে দিছি, আমার ফোনে হোয়াটসঅ্যাপে কল দিবা, কথা হলো ফাইনাল।
ক্লাস নেওয়ার সময় কখনো ডিস্টার্ব করবা না, তাহলে অন্যদের ডিস্টার্ব হয়। যার তোমার এই যে দেখো তুমি ভূমি পরীক্ষা দিবে, আরেকজনে ভূমি পরীক্ষা দিবে না, ও তো শুনতে চায় না ভূমির কথা ক্লাসে, ওর তো একটা মিনিটের দাম আছে, ও এখানে ডাটা কিনে ক্লাস করে। এখন একজনে সে শুধু প্রাইমারি পরীক্ষা দেবে, সে তো তোমার ভূমির খবর নিবে না। তুমি মনে করো ও সমাজসেবা পরীক্ষা দেবে, আরেকজন তো দিবে না। এই জন্য তোমার ক্লাসের ভিতরে এইসব আকাম্য কথা কবা না যে আমি এইটা দেবে। আমরা সারাদিন বইসে থাকি, আমার ফোন নাম্বার নাই, বাংলাদেশে এমন কোনো মাইয়া নাই যে আমার নাম্বার তার কাছে নাই, বাংলাদেশে এমন কোনো পুরুষ নাই যে আমার নাম্বার নাই। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিলে সমস্যা কি? তোমার যত শারীরিক মানসিক আর্থিক সমস্যা আমারে কল দিয়ে কবা। তাহলে তোমার ক্লাস নিতে গেলে তোমার একটা ক্লাসের ভিতরে একটা বাম হাত ঢুকাই দাও। এই আকামগুলো যারা করো তাদের জীবনে চাকরি হইতো না। একটা ক্লাস নিতেছি, আরেকজন একটা কমেন্ট করে স্যার আমি রেকর্ড ক্লাস পাই না। এই তোমার ওই জবাবটা দিতে যাই আরেকজনের টাইম লস হয়। তুমি ক্লাস পাও না, তোমার সমস্যা। ওই সমস্যাটার জন্য আমাদের তো নাম্বার আছে, তুমি ওই নাম্বারে কল দিবা। এখানে অনেকজন ভর্তি হয়, মনে করো 50 জন ভর্তি হয়, হাতে কোনো 5 জনের প্রবলেম থাকে। তোমরা যে উল্টাপাল্টা কমেন্ট করে এই জন্য টিচারদের মেজাজ গরম হয়ে দেয়। ক্লাস চলাকালীন সময় খালি ক্লাস রিলেটেড প্রশ্ন করবা, বুঝবা না প্রশ্ন করবা, ওটার জবাব হয় তাকায় ক্লাস পাই না, আমি বই পাই নাই, আমি লেকচার শিট পাই নাই, আমি এমুক পাই নাই, তমুক পাই নাই। এই জিনিসগুলো তোমরা ক্লাসে বলবা না। এটার জন্য হটলাইন নাম্বার আছে, মমিনুল স্যারের নাম্বার আছে, আমার নাম্বার আছে, 9টা নাম্বার অফিসিয়াল, প্লাস নাসির স্যারের নাম্বার, মমিনুল স্যার নাম্বার। তোমরা তাদের কাছে কল দাও। সারাদিন কি করো? যখন আমরা লাইভ উঠি তখন কয় স্যার আমি বই পাই নাই। ভাই তোমরা কোনো সমস্যা থাকলে হটলাইন নাম্বার আছে, হটলাইন নাম্বারও যদি তোমার সমস্যার সমাধান না পাও তখন মমিনুল স্যারের নাম্বারে ফোন দাও, নাসির স্যারের নাম্বারে কল দাও, তাও বলে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দাও, টাকাও কাটবে না। তা না কইরা ক্লাসের ভিতরে তোমরা উল্টাপাল্টা কও, এতে আরেকজন বিরক্তি ফিল করে। আর কাছে রেলে পরীক্ষা নিয়ে কিছু বলেন, ভাই রেলে পরীক্ষা তো আরেকজনে দিবে না, তা তুমি কেন এটা নিয়ে বলতে বলো? তোমার রেলের সম্পর্কে জানতে তুমি আমার ফোন দিয়ে জানবা। এই কথাগুলো কিন্তু সবার উদ্দেশ্যে সবার জন্যই ভালো। মানে আমরা যখন ক্লাস করাই আরেকজনে বিরক্তি ফিল করে, তোমার একার জন্য তো আর এই কথাগুলো বলা যাবে না। দেখো আমরা তুমি একটা মাঝখানটা বাম হাত ঢুকাই দিলে, এগুলা কোন স্যারের ক্লাসে তোমরা এই কাজটা করবা না, এই কাজটা ভুলেও করবা না। তুমি মনে করো রাতুল স্যার ইংরেজি ক্লাস করতেছো, দীপ্ত স্যার ইংরেজি ক্লাস করতেছো, তোমরা যখন ইংরেজি ক্লাস করবো ওই স্যারের সাথে ওই রিলেটেডই প্রশ্ন করবা। তোমরা ওই স্যারের ক্লাসেও দেখি আমি বই পাই নাই, অমুক পাই তমুক পাই নাই। তো হটলাইন নাম্বারটা কেন দিছি আমরা তোমাদের? তোমার হটলাইন নাম্বারও যখন সমস্যা পাবো না, সর্বশেষ আমরা নাসির স্যার, মমিনুল স্যার, কথা হলো ফাইনাল। কিন্তু ক্লাস এটা কিছু করবা না, মনে থাকবে। তাহলে প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের বহু বচন কি কি শব্দ ব্যবহৃত হয় দেখো। প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের বহু বচন করতে সব, সমূহ, কুল, সব, সমূহ, কুল, এগুলা বহু বচন করতে ব্যবহৃত হয়। প্রাণীবাচকও হয়, অপ্রাণীবাচক শব্দে বহু বচনও হয়। দ্রুত লেখো। সব, সমূহ, সকল, সকল হবে, সকল, সকল। এইগুলো দিয়ে তুমি এগুলো যে শব্দের সাথে যুক্ত হবে, যেমন ভাই সব, যদি বলে ভাই সব, এটা কিন্তু প্রাণীবাচক, ভাই সব। আবার দেখো যদি বলি ভাই সব সমূহ, দেখো মনুষ্য সমূহ, আবার দেখো পক্ষী সমূহ, আবার দেখো বই সমূহ, কুল, পক্ষীকুল, কবিকুল, এরকম সকল, পণ্ডিত সকল, বই সকল, এরকম। তারপর দেখো সমূহ, গ্রন্থ সমূহ, বৃক্ষ সমূহ, ভাই সব, পাখি সব, কুল, ঠিক আছে, কুল, কবিকুল, পক্ষীকুল, প্রাণীকুল, মাতৃকুল, বৃক্ষকুল, এরকম বইতে কিন্তু দেয়া আছে। এমন কিছু শব্দ আছে শুধু অপ্রাণীবাচক শব্দ বসে, কিছু আছে যেটা শুধু অপ্রাণীবাচক শব্দ বসে, এটা প্রাণীবাচক শব্দে বসে না, অপ্রাণীবাচক শব্দে বসে, এটা কোনো প্রাণীবাচক শব্দে বসে না। তার অপ্রাণীবাচক শব্দে কি বলছে? রাশি, গুচ্ছ, নিকর, রাশি, রাশি, গুচ্ছ, নিকর, রাশি, গুচ্ছ, নিকর, গ্রাম, পুঞ্জ, দাম, দাম, গ্রাম, পুঞ্জ, এগুলা। যেমন রাশি, রাশি ধান, এটা অপ্রাণী। ফুল গুচ্ছ, এটাও কি অপ্রাণী, ঠিক আছে।
দাম, শৈবাল দাম অপ্রাণীবাচক। এই জিনিসগুলা সব অপ্রাণী, এগুলো কোনো প্রাণীবাচক শব্দে বসে না। হ্যাঁ, জল রাশি ওটা হবে তো, জল রাশি। নিকর দিয়ে আছে কমল নিকর, রাজি দিয়া তারকা রাজি, দাম দিয়া কেশ দাম, পুষ্প দাম, শৈবাল দাম। এগুলো বইতে দেয়া আছে, এগুলো নিজেদের পড়তে হবে, না পড়লে তোমরা পারবা না। এগুলো বুঝানোর, বচন বুঝানোর কিছুই নাই। এবার উন্নত প্রাণীবাচক শব্দে কি কি বসে? মন্ডলী, গণ, বৃন্দ। গণ, বৃন্দ, মন্ডলী, বর্গ। গণ, বৃন্দ, মন্ডলী, বর্গ। এই কথাগুলো যদি তুমি কোন শব্দে যুক্ত করে যদি বহু বচন করো, এরা উন্নত বা মানি শব্দে বসে। এটা উন্নত প্রাণীবাচক মানে ভিআইপি। উন্নত প্রাণীবাচক মানে এরা হলো ভিআইপি দের ক্ষেত্রে, ভিআইপি, এরা ভিআইপি দের ক্ষেত্রে বসে। যেন গণ, জনগণ, জনগণ। এবার দেখো বৃন্দ, সুধী বৃন্দ্র, মন্ডলী, সুধী মন্ডলী, বর্গ, পণ্ডিত বর্গ, মন্ত্রী বর্গ। এগুলো ভালো করে পড়বা, বুঝছেন শিক্ষকগণ? আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাস করার জন্য। অনেক পড়াইলাম ভালো মতো। এখান থেকে পরীক্ষায় ভালো মতো যে টপিক করে, প্রত্যেকটা টপিক থেকে নম্বর থাকবে, প্রত্যেকটা টপিক পরীক্ষা থাকবে, সব ভালো করে পড়বা। আবার বলি, তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাদের কি করবা, হটলাইন নাম্বার, সমস্যা এই নাম্বার ফোন দাও, 01901519501, এই নাম্বারে কল দিবা। যদি এগুলা যদি মনে সমস্যা থাকলে এই হটলাইন নাম্বারে কল দিবা, মনে থাকবে ওই হটলাইন নাম্বারে কল দিবা সবসময়। তবে একটা জিনিস খেয়াল রাখো, কিন্তু আসতে মানে প্রাইমারি সার্কুলার তো রেডি আসতেছে, নিবন্ধনের সার্কুলারও কিন্তু আসতেছে। যাদের চাকরি লাগবে লেগে থাকবা, পরীক্ষা দেবে, নিয়মিত ক্লাস করবা, কোনো ফাঁকি দিবা না। যদি মনে করো একটা কোর্স শেষ হওয়ার পরে তুমি আবার যা আমি তো কোর্স করছি ঘুমাই থাকো, তোমার জীবনে পড়াশোনা হবে না। রানিং থাকতে হবে, আপডেট থাকতে হবে, নিত্য নতুন চেঞ্জ হয়। আর এই নাম্বারে তোমার সমস্যা থাকলে এই হটলাইন নাম্বারে কল দিবা। আর আমার সাথে যদি কোনো এখানে যদি সমস্যার সমাধান না হয়, কোনো চাকরি রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে, প্রেম প্রীতি ভালোবাসায় ছেঁকা টাকা খাইছেন, এরকম কোনো সমস্যা থাকে, তাহলে আমার নাম্বার 01755072190। অথবা তুমি যদি কোনো পড়াশোনা পড়তে বসছো, কোনো যদি সমস্যা থাকে, বাংলা ব্যাকরণ সাহিত্য রিলেটেড কোনো প্রশ্ন নিয়ে বিপদে পড়ছো, চিন্তা করবা যে এই জিনিসটা আমি নাসির স্যারকে যদি কল দেই তাহলে শুদ্ধটা জানতে পারবো, এই বইতে আমি ভুল পড়েছি, এইগুলা হতে পারে। তোমাদের কোনো একটা চাকরি পরীক্ষা প্রিলি হবে নাকি লিখিত হবে, ঢাকা শহরে কোথায় সেন্টার চিনতেছো না, এভরিথিং কোনো সমস্যা থাকলে তুমি কি করবা, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবা। মনে থাকবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা। ক্লিয়ার সবাই? মনে থাকবে তো? ওকে। আর ক্যারিয়ার প্লাস বইটা আগে অর্ডার করে তোমরা নিয়ে রাখো। ক্যারিয়ার প্লাস বইটা 3 দিনের ভিতরে, আর আগামী 3 দিনের ভিতরে চলে আসবে। ক্যারিয়ার প্লাস বইটা প্রি অর্ডার করে হটলাইন নাম্বারে কল দিয়ে ক্যারিয়ার প্লাস বইটা প্রি অর্ডার করে রাখো। নাম ঠিকানা সুন্দর মতো দিয়ে রাখো। ক্যারিয়ার প্লাস বইয়ের জন্য নাম ঠিকানা সুন্দর মতো দিয়ে রাখবা। মনে থাকবে তো? ওকে, যা ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাআল্লাহ দেখা হবে আবার। ঠিক আছে, ক্যারিয়ার প্লাস বই নিব, যদি বই নেওয়ার পর বিয়ে হয়, এটা কোনো কথা? বই নেওয়ার পর বিয়ে হইব এমন ভাবে পড়বা যাতে ভালো করবা, তবে শুদ্ধ ভাষা পড়তে হয়। আবল তাবল কোনো কিছু পড়বে না। এক মদনায় দেখি কি করছে জানো, যে পড়ায় সমাস পড়াকায় বিগত 40 বছরে প্রাইমারি প্রশ্ন সমাধান। ভাই 40 বছর আগে কি প্রাইমারি চাকরি পরীক্ষা হয়েছে? এই যারা জীবনে একটা চাকরি পরীক্ষা দেয় নাই, এরাই আবল তাবল কথা কয় বিগত 40 বছরের প্রশ্ন সমাধান করাবে। এটা কি সম্ভব ভাই? বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালে। এ কেমনে হয়? 1971 সালে প্রাইমারি পরীক্ষা হয়েছে। প্রাইমারি পরীক্ষা তুমি দেখো কত সাল থেকে, প্রাইমারি পরীক্ষা 1999 সাল থেকে বাজারে গাইড বইয়ে পাওয়া যায়। এর আগে পাওয়া যায়? সে কিভাবে 40 বছর আগে এই ফালতু কথাবার্তা, এগুলা শুনলে গা জ্বলে। আসলে এই আজাইরা জিনিস, এগুলা যারা জীবনে চাকরি পরীক্ষা দেয় না,
জীবনে ঢাকা ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটি বারান্দায় পড়াশোনা করে নাই, ইউনিভার্সিটি থেকেও পড়ে না, এইসব আবল তাবল এগুলো অনেক হয়। বাস্তবে আমি দেখছি এরা জীবনে কোনো একটা ভার্সিটি বারান্দায় পড়ে নাই, মানে একটা চাকরি পরীক্ষা জীবনে দেয় নাই, মানে অভিজ্ঞতাই নাই, উল্টা পাল্টা পড়ায়। অনেকে টাইফুন এটারে পড়াইতেছে, টাইফুন নাকি কি শব্দ, ইংরেজি শব্দ। ভাই টাইফুন কি ইংরেজি শব্দ? টাইফুন তো আরবি শব্দ। তুমি কত সুন্দর সুন্দর দেখো। আপডেট যদি না পড়ো তুমি 100% কট খাবা। কিছু কিছু অনলাইন টিচার আছে কি জানো, আমার নাসির স্যারের ক্লাস নকল করে কইরা দেখে দেখে পড়ায়। নকল করো, পড়াস ঠিক আছে, কিন্তু শুদ্ধটা পড়া, ভুল পড়াস কেন? এই ভুল একটা বাংলা ভুল শিখবা, তোমার 0.5 কাটা যাবে বিসিএস পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষা অন্যান্য পরীক্ষায় 0.25 কাটা যাবে। ম্যাথ ভুল করবা, কট খাবা। জিকে একটা ভুল পড়বা, কট খাবা। এই যে জিকে আমাদের মিহির স্যার, সে হলো মিহির জিকে স্যার, বই লেখে, সে প্রতিনিয়ত আপডেট থাকে। এই স্যারের কাছে জিজ্ঞেস করবা যদি কোনো আপডেট তথ্য থাকে। এরা হলো অরিজিনাল টিচার। তুমি দেখো, এরপর দেখো, তুমি চিন্তা করো বাংলার জন্য, ইংরেজির জন্য দীপ্ত স্যার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, রাতুল স্যার ঢাকা ইউনিভার্সিটিতে রানিং স্টুডেন্ট, এবং একটা কলেজেরও টিচার রাতুল স্যার। ইংরেজির জন্য তাদের কাছে জিজ্ঞেস করবা, এরা অরিজিনাল তথ্য দিবে তোমাদের। সুমন হায়দার স্যার আছে, এরা অরিজিনাল পিওর টিচার, এদের কাছে জিজ্ঞেস করবা, অরিজিনাল মানে কারেক্ট পাবা, উত্তর পাবা। তাই তোমরা যদি কোনো ইংরেজি, জিকে, ম্যাথ কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো কনফিউশনে থাকো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবা, আমি ইনশাল্লাহ তোমাদেরকে শুদ্ধটা আমি জানাই দিতে পারবো। ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ পাকিস্তান আমাদের প্রাইমারি সলভ করে দিবে। আচ্ছা, কত টাকা লাগবে স্যার? খেয়াল করো, কেরিয়ার প্লাস বইয়ের জন্য 450 টাকা করে কুরিয়ার চার্জ সহ, বইয়ের দাম 400 টাকা, 50 টাকা কুরিয়ার চার্জ। এই 450 টাকা করে প্রি অর্ডার নেওয়া হচ্ছে। আমরা যারা ভর্তি, আমরা কিন্তু এখনো পেজে পোস্ট করি নাই, তাহলে মনে করবো ওই যা ছাপাইছি প্রথম দাবি লয়ে যাইবো। এই জন্য আমরা কি করছি, আমরা যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদেরকে আমরা আগে দিব, ভর্তিকৃত স্টুডেন্টদের আমরা আগে দিব, ঠিক আছে, তারপর অন্যদের দিব। ওকে, আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, এই শুভকামনায় আজকের মধ্যে বিদায়। টাটা, গুড নাইট।